1947 জন্ম না হতো, আমি যদি তাদেরকে বলেছি, আমি যদি তোমাদের সময় জন্ম হতে পারতাম, আজকে যে ডেভেলপড স্টেট, ডেভেলপড কান্ট্রি আজকে, তাহলে আমিও পার্ট অ্যান্ড পার্সেল হতে পারতাম। স্যার, কেউ বলছে ট্যুরিজম হাবের কথা, কেউ বলছে ভারত বর্তমানে ইয়াং কান্ট্রি। ইট ইজ ফ্যাক্ট। আমি গেছি, অস্ট্রিয়া গেছিলাম, ওই জার্মানি গেছি, ইতালি গেছি, তারা চিন্তিত, তাদের লক্ষ্যই আজকে পৃথিবী ডমিনেট করছে, মোদিজির নেতৃত্বে ডমিনেট করছে। আসছি স্যার আমি সে জায়গায়, তারা সবার মধ্যে একই জিনিস, গত কয়েক বছরের দেশ এবং রাজ্যের কিভাবে অগ্রগতি হচ্ছে, এই অগ্রগতিতে আমরা দারুণ খুশি। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিকশিত ভারত গড়ার কাজে আমরা সহযোগী হব, বলছে আমরা যোদ্ধা হব, যোদ্ধা হব। আজকে এই যে জিনিসগুলি আমরা লক্ষ্য করেছি। স্যার, আমার ওই দিন একটা সিপিএ কনফারেন্স আপনি ডেকেছিলেন, এটা কি নাম জায়গাটা, আমরা প্রজ্ঞা ভবনে বিউটিফুল একটা বক্তব্য, অনলি 5 মিনিটস চান্স পেয়েছিল দীপঙ্কর সেন। সত্যি হতে পারে উনি বামপন্থী সদস্য, দারুণ 5 মিনিটসের মতো বলছে আরো কয়েকজন ভালো বলেছে, উনি আমার কাছে খুব ভালো লেগেছে, আমাদের এমএলএ হিসেবে উনি বক্তব্য রেখেছেন। বলছে ঘর, যারা ঘর পেল, যারা রাস্তা পেল, রাস্তা হবে, ঘর হবে, জল হবে, কিন্তু আমরা কতজনকে খেলোয়াড় বানাতে পেরেছি, আমরা কতজনকে বিজ্ঞানী বানাতে পেরেছি, আমরা কতজনকে আমরা নতুন করে কিছু বানাতে পেরেছি, সেটা দেখতে হবে। কতজন খেলোয়াড় হলো, কতজন বিজ্ঞানী বানালাম। আমার এত ভালো লেগেছে, সত্যি তো কথা। আমরা শুধু রাস্তাঘাট করলে হবে না, রাস্তাঘাট পার্ট অফ দি ডেভেলপমেন্ট অফ দি পার্ট। স্যার, আমি একটা তথ্য দেখেছি, আমাদের স্পোর্টস মিনিস্টার এখানে আছেন। স্যার, 3 বছরের রেকর্ড যদি দেখি, 3 বছরে আমাদের রাজ্য 68 গোল্ড পেয়েছে। খেলোয়াড়া শুধু আমরা খেলোয়াড় বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, নৃত্যশিল্পী বানিয়েছি, সঙ্গীত শিল্পী বানিয়েছি, চিত্রশিল্পী বানিয়েছি, ভাস্কর্য শিল্পী বানিয়েছি, খুদে বিজ্ঞানী বানিয়েছি, একদমই বানিয়েছি। বলতে পারেন এরা কারা? আমার ত্রিপুরার ছেলে মেয়েরা। স্যার, টোটাল এই 3 বছরে 199টা মেডেল। জানেন, গোল্ড 68, সিলভার 69 এবং ব্রোঞ্জ 62টা, টোটাল 199। ঠিক আছে, গোল্ড পেতে পারে, ব্রাজিল পেতে পারে। আপনারা জানেন শ্রীপর্ণা দেবনাথ জিমনাস্টিক তৈরি করেছি, সে কি করেছে? গোল্ড মেডেলিস্ট 24-25-এ। আমরা খেলোয়াড় তৈরি করেছি, জিমনাস্ট বানিয়েছি। শ্রিয়াংশী রায় জিমনাস্ট, তার বাড়ি হলো আগরতলা, শ্রীপর্ণার বাড়ি এডিনগর। আগরতলা আরেকটা মেয়ে নর্থ গেটের আশিয়া দাস, দাওয়াতে সে আজকে আমি দাবারও বানিয়েছি। আমরা আরেকটা দাস চিত্তরঞ্জন বাড়ি বনমালীপুরে, তাকে দাবারও বানিয়েছি। পারভেজ ভুইয়া মতিনগর সুনামরাজ, তাকে আমরা ফুটবলার বানিয়েছি। মনীষা সিং ক্রিকেটার বানিয়েছি, এবং সে 100টা রঞ্জি ট্রফি খেলেছে, এবং 23-24-এ শি ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন ইন্ডিয়া। সেটা আমাদের ত্রিপুরার থেকে হয়েছে, সেটা বুঝতে হবে। আমরা খেলোয়াড় বানিয়েছি। স্যার, রিকশন দেববর্মা জুডুতে আমরা জুডু বানিয়েছি। আমরা রিকশন দেববর্মা, তানিয়া দাস, স্বামী চাকমা জুডু বানিয়েছি। উমা বেগম, তাকেও সে জুডুতে। সুকেশ সরকার সাঁতারু। আজকে এইসব জিনিস বানিয়েছি। আজকে বলতে পারেন শুধুমাত্র এটা কেন, 7.5 বছরে কতজন ইঞ্জিনিয়ার বানিয়েছি? 10,010 জন ইঞ্জিনিয়ার। আইনজীবী বানিয়েছি কজন? 131 জন, 113 জন। এবার শুনুন, আত্মনির্ভর কাকে বলে? ট্রিপল আইটি কাদের সময় হয়েছে? আমাদের সরকারের সময়। জানেন এই ট্রিপল আইটি থেকে পাশ করে কত টাকা বেতন পাচ্ছে? 1,15,00,000 মাসে, প্রায় 1,15,00,000, প্রায় 10 লক্ষ টাকা মাসে।
কোথায় কাজ করছে? আমাজন, বার্লিন, এই ট্রিপল আইটি। আজকে ত্রিপুরার ছেলে ঋত্বিক সরকার 45 লাখ, 45 লাখ হলে কত হবে? প্রায় 4 লক্ষ। ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল বিদেশি ব্যাংকে কাজ করছে। অঞ্জু 46.4 অর্থাৎ আমাজনে কাজ করছে 46 লাখ 4 হাজার। অংশু 60 লক্ষ, প্রায় 5 লক্ষ মাসে। আজকে এরকম ভাবে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছি। চলতে পারেন আর কি বানিয়েছেন? এমবিবিএস ডাক্তার বানিয়েছে 1422 জন, পিজি ডাক্তার বানিয়েছি 375 জন, এমবিবিএস আসন ছিল 200, এখন হচ্ছে 300, পিজি এন্ড ডিএমএস আসন ছিল 30, এখন হচ্ছে 113। বলতে পারেন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়, কয়জন সঙ্গীত শিল্পী বানিয়েছেন, কয়জন চিত্রশিল্পী বানিয়েছেন? আপনারা জানেন হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত দীপন দে কোয়াই প্রফেশনাল ভোকাল আর্টিস্ট। হিন্দুস্তানি রাষ্ট্রীয় কণ্ঠসঙ্গীত শ্রেয়া সরকার আগরতলা প্রফেশনাল ভোকাল আর্টিস্ট। তবলা বাদক সায়ন রায় প্রফেশনাল তবলা আর্টিস্ট। কৈলাসহর স্কুল চালাচ্ছে রবীন্দ্রসঙ্গীতে বৈশাখী পাল প্রফেশনাল রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার। নৃত্যশিল্পী জয়দীপ মালাকার নৃত্য হচ্ছে দুর্জনগরের প্রফেশনাল ড্যান্সার। শ্রী প্রীতম দাস নৃত্যশিল্পী বানিয়েছি। আমরা রবীন্দ্রসঙ্গীতে আরো সঙ্গীত আসেন আগরতলা বাড়ি, শ্রীমতী অনামিকা সিং কোয়াই বাড়ি বিদেশে গিয়েও নাম করেছে। আমরা নৃত্যশিল্পী বানিয়েছি, সঙ্গীত শিল্পী বানিয়েছি এবং হিন্দু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত বানিয়েছি। শুধু এটা নয়, কেন বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত, কেন বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা? সর্বাঙ্গীন উন্নতি না হলে শুধু রাস্তাঘাট দিলে হবে না। রাস্তাঘাটের কথা পরে আসছি আমি। ভাস্কর্য শিল্পী বানিয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সুমন দেবনাথ, লক্ষ্মীবাড়ি রোড। চিত্রশিল্পী গোপাল রায় বামুটিয়া বাড়ি KN ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিড়লা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। চিত্রশিল্পী বানিয়েছি। আমরা ভাস্কর্য শিল্পী বানিয়েছি উদয়পুরের শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ভাস্কর্য শিল্পী বানিয়েছি। চিত্রশিল্পী বানিয়েছি তপতী ভৌমিক মজুমদার দলস্বর আগরতলা ললিত অ্যাওয়ার্ড পেয়েছে। পার্থবণিক চিত্রশিল্পী মেলাগড় সুনামরা ললিতকলা, মেলাগড় সুনামরা বাড়ি ললিতকলা একাডেমি স্কলারশিপ পেয়েছে। আজকে এই জিনিসগুলি বুঝতে হবে কিভাবে সরকার, এই যে বলছি সবকা সাথ সবকা বিকাশ, এটা একটা পার্ট। আপনারা জানেন খুদে বিজ্ঞানী বানিয়েছে। আমি দেবঙ্কর বাবুর কথাটা আমার কানে বিচ্ছিল, 5 মিনিট বক্তব্য রেখেছে, এত বিউটিফুল বক্তব্য আমি এত সুন্দর করে বলতে পারলাম না। 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দিয়েছে ত্রিপুরা কি হওয়া উচিত, ত্রিপুরা কিরকম হওয়া উচিত। সেটা দেখেই আমি বলছি ত্রিপুরা কিভাবে চলছে। শ্রীমতী মধুরিমা দাস 2024 জাপানে গেছে, জানেন, খুদে বিজ্ঞানী। তার কাজটা কি ছিল? ন্যাশনাল কুলিং স্ট্রাকচার ফর ফ্রুট এন্ড ভেজিটেবলস প্রিজার্ভেশন, খুদে বিজ্ঞানী বানিয়েছে। শকিল শাহ 2024 সেও টেম্পারেচার কন্ট্রোল PPE কিট সে বানিয়েছে। মাল্টি ফাংশনিং ক্যাচেজ জাপানে গেছে রাজেশ দেবনাথ। আজকে এই ধরনের আমরা খুদে বিজ্ঞানী বানিয়েছি। শুধু এটা নয়, রূপা দাস এনার্জি শাটডাউন সিস্টেম ফর হোম, বিজ্ঞানী, খুদে বিজ্ঞানী কিভাবে হচ্ছে। আমার মাথায় একটা টুপি আছে, টুপি বানিয়েছে শেখে করে একটা ভদ্রলোক। মাথার টুপি দিলে কৃষি কাজ করবেন তো, আপনার সোলার ফিটিং করে দিয়েছে, হাওয়া চলবে, আপনার মাথা গরম হবে না। যারা যারা মাথা গরম হয় তারা আমার থেকে নেবেন, কোনো অসুবিধা নাই, সেগুলি দিচ্ছে আমাদের রাজ্যের বিজ্ঞানীরা। সুতরাং এই যে দীপানিতা দেব ডিকম্পোজিং প্লাস্টিক এর নোবেল টেকনিক, সেটা গৌরবনাথ স্মার্ট হেলমেট সে বানিয়েছে। সৈকত রায় চৌধুরী। আজকে এই জিনিসগুলি আপনাদের বুঝতে হবে। এবং আপনারা জানেন ত্রিপুরার ছেলেমেয়েরা আজকে কোন জায়গায় গেছে। শুধু এটা নয়, এগ্রিকালচারিস্ট বানিয়েছে, একটু থাকেন, অ্যাগ্রোনমিস্ট বানিয়েছে। এই যে বানিয়েছে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা আবিষ্কার করেছে। এতদিন শুনতাম ত্রিপুরাতে পেঁয়াজ হয় না,
আমার কৃষি কলেজের ছেলেমেয়েরা বলছে ত্রিপুরা খারিফ রবি মৌসুমে পেঁয়াজের চাষ হয়, এটা রাজ্যের কৃষি বিজ্ঞানে আবিষ্কার করেছে। আই এম ফিলিং প্রাউড। আজকে প্রচুর জায়গায় পেঁয়াজের ডিমান্ড। আজকে ফস্টেল মিলেট টাউন, যেটা বলি টাউন, এই জন্য ত্রিপুরা উত্তম জায়গা। কে আবিষ্কার করেছে? ত্রিপুরা এগ্রিকালচার কলেজ। বেবিকর্ন চাষের প্র্যাকটিস এর মান নির্ধারণ কে করবে? বাজারজাত করার ব্যবস্থা কে করেছে? ত্রিপুরা এগ্রিকালচার কলেজ। আমাদের এখানে সেগুলি হচ্ছে। আত্মনির্ভরের কথা বলছি। আত্মনির্ভর কিভাবে করে? আমি শুধু ছোট্ট দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে সেলফ হেল্প গ্রুপ আমাদের আমলেও ছিল। কটা গ্রুপ ছিল? গ্রুপ ছিল 4160টা। সংখ্যা কত ছিল? 39,941। আমাদের পিরিয়ডে কত? 54,627টা গ্রুপ। সংখ্যা কত? 4,89,415। বলতে পারেন এটা তো করেছেন, পয়সা কি দিয়েছেন? এটির উত্তরটা জেনে নিন। রিভলভিং ফান্ড আগের সরকারের সময় দিয়েছে 4,26,00,000। আমরা কত দিয়েছি? 75,54,00,000। কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, কালকে ফাইন্যান্স মিনিস্টার বক্তব্য রাখছিল। কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড তাদের সময় তো কত দিয়েছেন? 27,55,00,000। আমরা দিয়েছি কত? 687,59,00,000। এমনি এমনি 1,08,000 দিদি সাফল্য লাখপতি দিদি হয় না। আজকে বুঝতে চাইবেন, আগের সরকারের সময় ব্যাংক থেকে কত লোন পাইয়ে দিয়েছিলেন? 4,96,00,000। আমাদের সময় কত লোন পাইয়ে দিয়েছে 7 বছরে? 1,896 কোটি। চিন্তা করতে হবে, এই বিষয়গুলি বোঝা উচিত কোন জায়গায় আমরা আছি। আজকে আমাদের সিস্টেমটা কি চেয়েছি আমরা? ইন্ডিয়াতে 2047 বিকশিত ভারত, বিউটিফুল। সাথে সাথে ত্রিপুরাও চাইছে। এর আগে আমরা বিকশিত ত্রিপুরা করার জন্য টার্গেটটা কি? আমরা চাইছি মাথা পিছু গড় আয়। আপনাদের সময় কত ছিল? 1,04,000 টাকা। আমাদের মাথা পিছু কত গড় আয়? প্রেজেন্ট 1,98,000 টাকা। আমাদের 2030 আমাদের প্ল্যান কি? 3,70,000 টাকা মাথা পিছু। 47 কত টার্গেট? 19,86,000 টাকা। যারা বাঁচবেন দেখে যাবেন। এবার না, আমাদের এই যে করতে হলে গড় আয়ু বাড়াতে হবে। গড় আয় করলে কেবল হবে না, গড় আয়ু। আমাদের যে মানুষের গড় আয়ু বর্তমানে কত? 74। 30 আমরা কত করতে চাই? 80। 2047 কত করতে চাই? 84। মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। ইয়াং জেনারেশন উঠছে, আজকে গড় আয়ু কেমনে হবে? এটা হতে হলে স্বাস্থ্য পরিষেবা ঠিক থাকতে হবে, এবং ফরেস্টের ইকোনমি বৃদ্ধি করতে হবে, এবং আমাদের মূল লক্ষ্য কৃষি এলাকায় মৎস্য পশুপালন হর্টি উৎপাদন বাড়াতে হবে, ট্যুরিজমকে আরো আকর্ষণীয় করতে হবে, এবং সেটা থার্ড হলো এনার্জি আরো বেশি সারপ্লাস করতে হবে, সেগুলি হলো সোলার এনার্জি। আপনার আইডিয়া আছে? ব্যাংকের হেডকোয়ার্টার, সব ব্যাংকের একটা হেডকোয়ার্টার থাকে, এটাকে জানে কি বলে জানেন? গত 7.5 বছরে মুদ্রালোন, অন্য লোন না, মুদ্রালোন, সেটা নিজেকে স্বাবলম্বী করার জন্য মুদ্রালোন কত মানুষ পেয়েছে ত্রিপুরাতে? 5,38,000 মানুষ। লোনের পরিমাণ কত? 3,538 কোটি। যদি বলি এসসি এসটি দিচ্ছেননি, এসসি এসটি মিলে মোট ঋণ পেয়েছে কতজন? 4,13,971 জন। পরিমাণ 6,112 কোটি। আসুন এসসি পার্টিকুলারলি বলে দিই। এসসি আমার বক্তব্য নয়, এখানে ব্যাংকের যে কি বলে, হ্যাঁ, আরবিআই আছে দেখবেন, তারা সব ব্যাংকের হেড থাকে, আমাদের সিএম এবং ফাইন্যান্স মিনিস্টার ডাকলে আসে। এসসিআর পেয়েছে 1,49,000
49,000 জন, 2,119 কোটি। এসটি পেয়েছে, শুধু এসটি 3,993 কোটি, শুধু মুদ্রা লোন। আমাদের সরকারের প্ল্যানিংটা বুঝতে হবে। স্যার, আজকের দিনে ভারতবর্ষ বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ। বিশ্বব্যাংক বলছে, আইএমএফ, বিশ্বব্যাংক তথা আইএমএফ বলছে, আইএমএফ মতে অচিরেই ভারত বিশ্বের 3য় বৃহত্তম হয়ে যাবে। এরপর বাকি থাকবে চায়না আর আমেরিকা। বৃহত্তম বলছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, একটু ফলো রাখবেন। বৃহত্তম ইকোনমি হিসেবে প্রথম স্থান আছে আমেরিকা, সেকেন্ড চায়না, তৃতীয় হলো জার্মানি, তারপরে আমাদের। আইএমএফের তথ্য দেখা গেছে যদি জিডিপি, পারচেজিং পাওয়ার, জিডিপি এবং পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে পিপিপি অর্থনীতি যারা বুঝেন তারা বুঝবেন ভালো, যদি এটাকে দিয়ে অর্থনীতির আকার নির্ধারণ করা হয় তাহলে ভারত পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি এখনই। পারচেজিং পাওয়ার প্যারিটি হলো মোট ইকোনমির মার্কেট ভ্যালু, অর্থাৎ অন্য যে কোনো দেশের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এবং ভারতের কাছে যে পরিমাণ কারেন্সি আছে, এই দুটোকে দিয়ে যখন মার্কেট ভ্যালু অ্যানালাইজ করা হয় তাতে দেখা যাবে ভারত অর্থনীতি জার্মানির অর্থনীতির চেয়ে বড়। এভাবে এগোচ্ছে এই মোদিজি। আজকে ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সার্ভিস সেক্টর। বর্তমান সরকার যে স্বদেশী মুভমেন্টের উপর কাজ করছে এবং ভোকাল ফর লোকাল পলিসি নিয়ে এগোচ্ছে, তাতে করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রসার লাভ করবে। টেকনোলজিতে ভারত অনেকটা এগিয়ে যাবে, রপ্তানি বাড়বে, কর্মসংস্থান হবে, তাতে করে জিডিপি গ্রোথ বেড়ে যাবে, যার ফলস্বরূপ ভারতের অর্থনীতি যে $5.11 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রা স্থির করেছে সেটা 30-40 সালের মধ্যে হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন একটা বক্তব্য এটা বলেছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে যেভাবে চালাচ্ছেন জানেন কিভাবে চালায়? রাজনীতি এবং কূটনীতির ভাষায় বলে সফট অ্যান্ড হার্ড পাওয়ার ডিপ্লোমেসি। অর্থাৎ একদিকে সারা পৃথিবী আমার বন্ধু, অর্থাৎ বসুধৈব কুটুম্বকম, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, শিল্পকলা এগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরছে, ধরবে, অর্থাৎ সব কূটনীতির প্রভাব বিস্তারের জন্য। আবার অপরদিকে বিশ্ব যেন এটাকে দুর্বলতা না ভাবে, সেই জন্য আমরা হার্ড পাওয়ার ব্যবহার করবো, অর্থাৎ প্রয়োজনে কার্গিল, সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিন্দুরের মতো অপারেশন করব ঢুকে। 2014 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে 21 জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমাদের কূটনৈতিক সফলতা। আজকে সমস্ত বিশ্ববাসী যোগকে গ্রহণ করেছে। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিপক্কতার জন্য। নতুবা পৃথিবী হাজার হাজার বছর ধরে যোগা ছিল, ব্যর্থ ছিল। তো আজকে আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রমাণ হলো হেভি ওয়েপনারিজ, যার জন্য ভারতবর্ষকে সবসময় অন্যের উপর নির্ভর করতে হয়েছে। আর অন্য দেশগুলি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেলিং করত। আজকে ব্রহ্মাস, এয়ার টু এয়ার মিসাইল, আকাশ ওপেন সিস্টেম, সার্ফেস টু এয়ার মিসাইল, স্বদেশী প্রযুক্তির মাধ্যমে ভারতের নিজে তৈরি করছে। শুধু তৈরি করছে না, পৃথিবীর অনেক দেশের কাছে ভারত রপ্তানি করছে। এতে করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে। আগে মিগ, সুকোই, রাফেল, সুপারসনিক ক্রুজ মিসাইল এগুলি বাইরে থেকে আসতো। এখন আমরা নিজেরা তৈরি করছি তেজাস, লাইট কমব্যাট এয়ারক্রাফট, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি গানস, ড্রোন, ইন্ডিয়াস ওন জিপিএস সিস্টেম। আপনারা তো এসব বুঝেন, আমি তো ব্যাকডেটেড লোক। Indian own GPS system, that is NAVIC, India's indigenous satellite navigation system. আমরা এখন কম খরচে কস্ট এফেক্টিভ স্যাটেলাইট লঞ্চ করি। অন্যান্য দেশগুলো আমাদের কাছে বলছে আমাদেরকে তৈরি করে দিন না, অল্প খরচে। অন্যদের বেশি খরচে করে, আমরা অল্প খরচে এই কস্ট এফেক্টিভ স্যাটেলাইট তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করছে। বর্তমানে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া, বাইরে থেকে কিনতে হয় না। ডিফেন্স এক্সপোর্ট আগে হতো, এই যে ডিফেন্সের জিনিস আগে আমরা আনতাম, আগে আমরা এরপরে আমরা 1900 এক্সপোর্ট
আগে ডিফেন্স এক্সপোর্ট আগে হতো 1900 কোটি বছরে, এখন হচ্ছে 21,000 কোটি। কোথায় 1900, এখন 21,000 কোটি। 90টির মতো দেশ আমাদের থেকে নিচ্ছে সব সমরাস্ত্র। সরকারি কাজে আমরা বিদেশি সফটওয়্যার ব্যবহার করতাম, ওই অফিসাররা বুঝবে, মেল ইউজ করতাম, জিমেল ছিল, এতে রিস্ক আছে, এতে ডাটা কম্প্রোমাইজ অথবা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা নিজস্ব জো ইউজ করছি, এটা বুঝতে হবে। চন্দ্রযান সফলতা ভারতকে পৃথিবীর দরবারে এক বিশেষ সম্মানের জায়গা নিয়ে গেছে। পৃথিবীতে ছোট বড় মিলে 200-র উপর দেশ আছে, তার মধ্যে ভারত একমাত্র দেশ যাদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফট ল্যান্ডিং করতে পেরেছে, পৃথিবীর কোনো দেশ পারেনি। সব পৃথিবী আশ্চর্য, এটা কোত্থেকে উঠে আসলো এটা। আজকে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম যেমন ইউপিআইতে সারা পৃথিবীতে আমরা প্রথম স্থানে রয়েছি। সারা পৃথিবী ডিজিটাল লেনদেন যা হয় 49% ভারতে, আর সারা পৃথিবীতে 51। হোয়াট ইজ দ্য পজিশন? আগের দুর্বল কংগ্রেস সেটা নাই। এই যে আপনাদের সময় যেটা ছিল, এখন আস্তে আস্তে কাত হয়ে যাবেন। নতুন নতুন যা স্টার্ট আপ হচ্ছে, ভারতের সারা পৃথিবীতে তৃতীয়। ডিজিলকার, কোইন, জেম এগুলো আমাদের নিজস্ব। আজকে পৃথিবীতে যত ভ্যাকসিন লাগে তার 60% ভারত সাপ্লাই করে। চিন্তা করতে পারেন। আই এম ফিলিং প্রাউড, আই এম স্টেইং ইন ইন্ডিয়া। আজকে ভারতকে বলা হয় ফার্মাসি অফ দি ওয়ার্ল্ড। মোদিজি এখন ভারতকে পৃথিবীর শস্য ভান্ডার করতে চাইছে। পৃথিবীর সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে ভারত। চাল উৎপাদন আমরা ছিলাম দ্বিতীয়, বর্তমানে আমরা পৃথিবীতে নাম্বার 1। 24-25 ইন্ডিয়া 150.18 মিলিয়ন টন চাল উৎপাদন করেছে, চায়না করেছে 145.28 মিলিয়ন টন, পিছনে ফেলে দিয়েছে। আজকে শুধু তাই নয়, লাস্ট 8 to 10 years world GDP growth rate 2.5%, India 6.37%, ত্রিপুরা কত জানেননি? 10.5%। আমরা আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মানিক শাহ আমরা কাজ করছি এখানে। জিডিপি গ্রোথ রেট, আজকে এই যে জিনিসগুলি, ভারতবর্ষ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ব্যবহারকারী দেশ। 6G চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ই-ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিশ্বের বহু দেশকে পিছনে ফেলে দিয়ে চলছে ভারতবর্ষ। সমগ্র দেশের জল সরবরাহ, জল নিষ্কাশনে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভারত মালা একটা প্রজেক্ট আছে, গোটা দেশে সড়ক নির্মাণ, পরিবহন ব্যবস্থা উন্নয়ন চলছে অকল্পনীয় গতিতে। কৃষি ব্যবস্থা, কৃষি নির্ভর জীবনের উন্নয়নে অবিরাম কাজ চলছে। ন্যাশনাল সোলার মিশন প্রকল্পে সৌরশক্তি নির্ভর প্রযুক্তিকে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। স্মার্ট সিটি মিশনের অধীনে 100টি শহরকে সার্বিকভাবে উন্নততর সমৃদ্ধ করে তোলার কাজ চলছে। এর মধ্যে আমাদের আগরতলা শহরও রয়েছে। অর্গানাইজ সেক্টরে কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত 10-12 বছরে ব্যাপক উন্নতি হয়েছে। WPR বা ওয়ার্কার পপুলেশন রেশিও এখন অতীতের রেকর্ড ছাপিয়ে 53.2%। বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারত কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য সফল করেছে। 17-18 সালে বেকারত্ব ছিল 6.1%, এখন সেটা কমে আসছে 4.7%। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। 15 সালে আমাদের দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ছিল 0.609, 25 সালে সেটা হচ্ছে 0.685। এটা অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন। আজকে দেশের সাক্ষরতার হার ছিল 11 সালে 72.98%, আজকে 22-23 80.9%। এইসবের মধ্যে দেশের বেশ কিছু রাজ্য 100% সাক্ষরতার গর্ব অর্জন করেছে, আমাদের ত্রিপুরা রাজ্য এর মধ্যে একটা। আজকে বিরজিৎ বাবুর একটা রেফারেন্স এনেছিল, ওইটাতে অ্যালাউ করা যায় না, কিন্তু আমি বলে দিচ্ছি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন যেহেতু বলছে উনি, সংযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং সমাজ উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে অ্যাক্টিস্ট ভিশন এর অধীনে উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করছে। 2014 সাল থেকে উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে উন্নয়নের জন্য 62,477 কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত 7 বছরে 271 কিলোমিটার চুয়াবাড়ি টু সাবরুম 7টা ব্রড গেজ হয়েছে ত্রিপুরায়।
উদয়পুর সাবরুম 70 কিলোমিটার, এই রেল লাইনটা হয়েছে এই সময়। তাই না, কবে আসবে ট্রেন? কি ট্রেন কয়টারে? না না, বলতে পারো অ্যাডভান্স। আমরা অ্যাডভান্স 271 কিলোমিটার পুরোটা ইলেকট্রিফাইড করে রেখেছি। এই যে গতি বলছি, এটাকে বলে গতি। আজকে আইজল শহরকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করেছে। বর্তমান এই অঞ্চলে প্রায় 77,000 কোটি টাকা রেল প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। জুলাই 2025 পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে প্রায় 16,207 কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে। ত্রিপুরা আগে ছিল 199 কিলোমিটার, এখন হচ্ছে 923 কিলোমিটার। শুধু এটা নয়, পিএমজিএসএর প্রকল্প গ্রামীণ সংযোগ উন্নত করতে 16,469টি সড়ক প্রকল্প 80,933 কিলোমিটার করেছে। আর ত্রিপুরা 2,108টা সেতু সম্পন্ন হয়েছে নর্থ ইস্টে। ত্রিপুরাতে 7.5 বছরে 214টা পিএমজিএসএর রোড কিলোমিটার হলো 929 কিলোমিটার। এই সময় 2,064 কিলোমিটার পিডব্লিউ রোড হয়েছে। এই সময় 65টি বেইলি ব্রিজ হয়েছে, বেইলি ব্রিজ সরিয়ে আরসিসি ব্রিজ করেছে। কাঠের ব্রিজ ত্রিপুরাতে আছে মাত্র 2টা, সেটিও কাজ চলছে। কোথায়? কৈলাসহর গোকুলপুর রোড, আরেকটা রায়পাশা আমবাসা ব্লকের অধীনে কাজ চলছে। আচ্ছা, পিএম ডিভাইন 6,600 কোটি টাকা অবকাঠামো উন্নয়ন, আমি শুধু নর্থ বলছি, সামাজিক উন্নয়ন, জীবিকা সুযোগ বৃদ্ধিতে সহায়তা করছে। ত্রিপুরাতে পিএম ডিভাইন প্রকল্পে 516 কোটি বরাদ্দ হয়েছিল, এর মধ্যে 30% কাজ সম্পন্ন হয়ে গেছে, বাকি কাজ চলছে। স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ অধীনে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আসামে 4,000 কোটি, ত্রিপুরা 250 কোটি বরাদ্দ করেছে। রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025 দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে মোট 4.48 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আগ্রহ আকর্ষণ করেছে। রাইজিং নর্থ ইস্ট সামিট 2025 যেটা দিল্লিতে হয়েছে, সেখানে 241টা মৌসা করেছে ত্রিপুরার জন্য 15,509 কোটি 31 লক্ষ, এর মধ্যে 1,006 কোটি টাকার কাজ চলছে। এছাড়া ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সমিতি 2021 এবং 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ মোট মৌসা রয়েছে 87টা, সেখানেও 3,800 কোটি টাকার প্রস্তাব রয়েছে, এর মধ্যে 165 কোটি টাকার কাজ শুরু হয়েছে। সামগ্রিকভাবে উন্নত অবকাঠামো সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল আজকে অন্য ধরনের উত্তর পূর্বাঞ্চল হয়ে গেছে। এখন আগে যে বসে থাকতে হতো দিল্লিতে মন্ত্রীর সাথে 2-1জন আমরা মিট করতে পারতেন, কামের কাম কিছু হইতো না। আজকে এই জিনিসটা আজকে উত্তর পূর্বাঞ্চলের এখন উন্নয়নের অগ্রদূত বলে, এবং ত্রিপুরাকে বলে ফ্রন্ট রানার অফ গ্রোথ হিসেবে উঠেছে। আমি বলছি না, নীতি আয়োগ কি বলছে? 3-4টা ভাগ করেছে, অ্যাসপিরেন্ট, পারফর্মার, ফ্রন্ট রানার, অ্যাচিভার হলো 100। যদি 0 থেকে 49 পায়, এটা হলো অ্যাসপিরেন্ট নিচের দিকে, পারফর্মার 50 to 64, ফ্রন্ট রানার 65 থেকে 99, অ্যাচিভার 100। ভারতবর্ষের কোনো রাজ্য 100 পায় না সবটিতে। এবার দেখুন, গোয়া 3টি ক্ষেত্রে ফার্স্ট, পানীয় জল ও শৌচাগার, অসমতা হ্রাস, শিল্প পরিকাঠামো, গোয়া ফার্স্ট। সেকেন্ড কে? ত্রিপুরা। কিসে কিসে? দায়িত্বশীল ভোগ উৎপাদন, অর্থাৎ যা উৎপাদন করি আমরা বুঝে রাখি, আগামী প্রজন্মের জন্য রেখে দেই। ফার্স্ট ত্রিপুরা। সেকেন্ড, ইকোসিস্টেম এন্ড লাইফ অন ল্যান্ড, সেটাতে আমরা এই দুটো ক্ষেত্রে ফার্স্ট। আর সেকেন্ড, এই গোয়া 3টাতে ফার্স্ট, ত্রিপুরা 2টাতে ফার্স্ট, কেরালা 1টাতে, গুজরাট 1টাতে, তামিলনাড়ু 1টাতে, হিমাচল 1টাতে, নাগাল্যান্ড 1টাতে, সিকিম 1টাতে, দিল্লি 1টাতে, লাদাখ 1টাতে, চণ্ডীগড় 1টাতে। ওয়েস্টবেঙ্গল সব পাত্তা নাই। আমি যে বলি, এই যে গতিটা কেন, আমার কথা নয়, সব নীতি ইউ ক্যান এক্সামিন ইট, আজকে সমস্ত কিছুর মধ্যে পেয়ে যাবেন। স্যার, ভারতে বর্তমানে ব্যাংকিং পেমেন্ট লেনদেনের 95% এর বেশি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ত্রিপুরাতে খবর তো রাখেন না, ডিজিটালে সরকারি পর্যায়ে
বেসরকারি তথ্য আমার কাছে নাই, আমি করতে পারতাম না। 50,60,723টা ডিজিটাল লেনদেন হয়েছে। এনইএফটি, আরটিজিএস, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আজকে কোথায় সেই ত্রিপুরা আছে? 7.5 বছর আগে ত্রিপুরা আছে? আজকে এসিআই ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট রিয়েল টাইম পেমেন্ট লেনদেনের, যেটা আগে বলছি 49% হয়েছে। ভারত এখন ডিজিটালাইজেশনে বিশ্বের মধ্যে 3য় স্থানে। বিশ্বের মোট রিয়েল টাইম ডিজিটাল 49%। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2014 থেকে বেড়ে 2024 97 কোটি। ভারতের মোট টেলিফোন সংযোগ 2014 সালে ছিল 93 কোটি, এখন হচ্ছে 158 কোটি। ত্রিপুরাতে মোবাইল ফোন ব্যবহার করছে 39,47,000 মানুষ। আগে এই কম্পিউটারের ফাগলে উঠতো ওনারা, মনে আসেনি? আজকে তাদের প্রত্যেকের কিন্তু মোবাইল আছে। আজকে ত্রিপুরাতে মোবাইল ফোন ব্যবহার করছে 39,07,000 মানুষ। ত্রিপুরার ইন্ডিয়াতে ব্রডব্যান্ড সংযোগ 2014 সালে মার্চের আগে ছিল 6.1 crore। আগস্ট মাসে 24-এ বেড়ে দাঁড়িয়েছে 94 কোটি। 25-26-এ ত্রিপুরায় 8/12 মানে এদিন, যেদিন বিধানসভা এর আগের দিন, 1 বছরে ত্রিপুরাতে ব্রডব্যান্ড ব্যবহার করেছে 23,67,000 মানুষ। আমার মতো লোক না। ওই যে বলছি 14 তারিখ বিধানসভা অধিবেশন হয়েছিল, এসব ছেলে মেয়েরা যুবকরা এখন ব্যাকডেট এসব আলাপ শুনে না। আমি আগেই তাই আপনার সামনেই তো ওদের হচ্ছে ক্ষমা চেয়ে রয়েছি। আমি বিধায়ক, তোমাদের মতো এরকম হতে পারিনি আমরা। আজকে এগুলি বুঝতে হবে। আজকে মোট 6,44,131টি গ্রামের মধ্যে 6,15,000 গ্রামে 24 সালে ডিসেম্বর 4G মোবাইল সংযোগ পৌঁছেছে। ভারত নেট 2.18 লাখের বেশি গ্রাম পঞ্চায়েত সংযুক্ত করেছে অল ইন্ডিয়া। ত্রিপুরাতে ভারত নেটের সাথে যুক্ত হয়েছে কটা গ্রাম পঞ্চায়েত? 720টি জিপি অ্যান্ড বিসি আউট অফ 1193। IMF ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম খুচরো পেমেন্ট ব্যবস্থা স্বীকৃতি দিয়েছে। রিয়েল টাইম লেনদেনে ভারত প্রথম স্থানে রয়েছে। সেকেন্ড পজিশন ব্রাজিল, থার্ড থাইল্যান্ড, ফোর্থ চীন। দেশগুলি পরবর্তী শীর্ষ অবস্থানে বলছে। এসব দেখে কি বলছে জানেন? ট্রাম্পকে বলছে, প্রকাশ্য ঘোষণা, ভারতকে থামান, না হলে তারা বিশ্ব শাসন করবে। ভারতকে থামান, নাহলে তারা বিশ্ব শাসন করবে। বিশ্বের নেতারা স্বীকার করেছেন যে গুগল পে, ফোন পে এবং পেটিএম পে এর মাধ্যমে ভারত যে গতিতে ডিজিটাল ফাইন্যান্সে জয় করছে, তা যদি এখনই বন্ধ না করা হয়, তাহলে আমেরিকার আধিপত্যকে কাঁপিয়ে দেবে ভারত। আজকে এই জায়গায় ইন্ডিয়া। স্যার, প্রধানমন্ত্রী আবাস যোজনা ত্রিপুরা মোট কত ঘর পেয়েছে? 4,54,000। বামেদের শাসনে কত? অনলি 78,000। 4,54,000 ঘর। বামেদের টোটাল পিরিয়ডে 78,000। আরো 2.5 লক্ষ আইতাছে। কারো ভাগ থাকবে না। একবারে দুটো ভাবে যদি পরিবার ভাগ হয়, আমরা বলবেন এই বাড়ি দুটা পেরে এত চুলো আলাদা, আমি কি করুম? আজকে সিপিএম এর কথা কয়ে লাভ নেই ভাই, তোমরা সিপিএম টিপিএম করতে যাও না। সিপিএম এর অবস্থা হলো 10 টাকা কয়েনের মতো। গভর্নমেন্ট বাতিল করেনি, পাবলিক বাতিল করে দিছে। পাবলিক নিতে চায় না। 10 টাকা কয়েনের মতো। স্যার, 24 লক্ষ মানুষ ফ্রি মাথা পিছু 5 কেজি করে চাল পাচ্ছে। 3% বাড়িতে পাইপলাইন ছিল। আরে যেটা ভালো, এটা আমিও যদিও ডাইরেক্ট সিপিএম করি নাই, এসএফ ছিল শুধু, এসএফআই নাই। তখন আপনাদের অনেকের জন্ম হয়েছে না। হ্যাঁ, এসএফ এলো কারণ ওখানে তখন ছাত্র সংগঠন ছিল না। এসব বুঝি। যেটা আসলটা স্বীকার করবেন, 24 লক্ষ মানুষ 5 কেজি করে ফ্রি চাল পাচ্ছে। সারা দেশে 81 কোটি মানুষ পাচ্ছে।
3% বাড়িতে পাইপলাইন লাইন ছিল, 24,000 বাড়িতে পাইপলাইন, গ্রামের মানুষ। এখন 86% বাড়িতে, আমরা বলি না 100% দিয়েছি। 6,48,000 বাড়িতে রয়েছে কত? 7,50,000 মোট বাড়ি। আজকে আয়ুষ্মান কার্ড 16,37,198টি বেনিফিট পেয়েছে, 5,23,197 জন। সরকারের টাকা গেছে এই আয়ুষ্মানের জন্য 277 কোটি। 131টা সরকারি হাসপাতাল, 9টা বেসরকারি হাসপাতাল এমপ্লয় করা আছে। মুখ্যমন্ত্রী কেউ যদি বাদ যেতে পারে, আমার জানা মতে আমরা বোধহয় ইন্ডিয়াতে অনলি ওয়ান স্টেট। মুখ্যমন্ত্রী যদি বাদ দিয়ে থাকে সবে ঢুকাও। 5,83,000 বেনিফিশিয়ারি, 74,000 বেনিফিট পেয়েছে, 74,996 জন। এর জন্য 40 কোটি টাকা সরকারে গেছে। আজকে পিএম কিষাণ ছিল না আগে অতীতে, 2,85,521 জনকে 931 কোটি 53 টাকা পেয়েছে। চিন্তা করা যায় কৃষকদের হাতে কিভাবে টাকা দিচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী বলছে ভারতের অর্থনীতি শক্তিশালী করতে বিল্ড মোর, প্রডিউস মোর, কানেক্ট মোর, এক্সপোর্ট মোর। এই জন্য ইউরোপিয়ান সব কান্ট্রি বলছে আমরা চুক্তি ফ্রি ট্রেড। আজকে সমস্ত অস্ট্রিয়া যা আছে ইউরোপিয়ান কান্ট্রি, জার্মানি, ইতালি, সব সুইজারল্যান্ড সব একসাথে ট্রেড করে ফেলেছে। আজকে গত 7.5 বছরে রাজ্যের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 5,07,155 বাড়িতে শৌচালয় করা হয়েছে। গত 7 বছরে কৃষক থেকে সহায়ক মূল্যে আমাদের খাদ্য দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে 2,59,000 মেট্রিক টন ধান কিনেছে। বলছি না সবাই ধান কিনতে হবে, পারবে। 519 কোটি টাকা বেশি তারা হাতে গেছে কৃষকদের। আপনি তো কৃষকের জন্য মাঝে মাঝে বলেন, কেন বলেন না এগুলি? আমি দেখি সৎ সাহস অনলি। আই রেসপেক্ট হিম লাইক এনিথিং। দীপঙ্কর সেন একদম বাস্তবমুখী, বাস্তবমুখী, যা আছে সত্য করে বলে। স্যার আজকে গত 7 বছরে 15,20,335 জন কৃষককে ফসল বীমা যোজনা আনা হয়েছে। আগের সরকার 5 বছরে 23,000 আনছে, আর আমরা কত কইছি একটু আগে মনে আছে নি জানি, 15,20,000 আইতো না কেন? প্রিমিয়াম ছিল প্রতি কানিতে 220 টাকা। হে কেমনি করবো? আমাদের সঙ্গে আসার পরে বলছে প্রতি কানিকে কৃষক দিবে 10 টাকা, 210 টাকা দিবে গভর্নমেন্ট। সবাই আইতেছে। আজকে কৃষকদের প্রতি সরকারের 7.5 বছরে 204টা কৃষি মার্কেট উন্নয়নের জন্য এদের জিনিস ফলাবে যে কোথায় আনবে? মার্কেটে আনতে হবে, যার জন্য খরচ হয় 461 কোটি 7.5 বছরে। তাদের 7 বছরে কটা জানেন? 20 কোটি। কোথায় 461 কোটি আর 20 কোটি? তো 144টা কৃষি মার্কেটের কাজ চলছে। এর জন্য তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে 363 কোটি। কিষাণ ক্রেডিট কার্ড 4,50,000। এবং এই জন্য কৃষির আগে ছিল কত, ঋণ দিছি কত আমরা? 4,50,434 জন কৃষককে কৃষি দেওয়া হচ্ছে টাকার পরিমাণ 2,619 কোটি। এবং আপনাদের সময় দিয়েছেন 1300 কোটি, ডাবল। আজকে কৃষকদের মাসিক আয় ছিল 6,000। আগে কৃষকরা লুঙ্গি পরতো, নেংটি পরতো, এখন কৃষকরা প্যান্ট শার্ট পরা। আমি তাদের প্রণাম করি। ভাত খান যে, হে যদি কয় আমি স্ট্রাইক করলাম, প্রণাম করেন ডেলি যাইয়া, না করেন ভাত খাওয়ার সময় ঠাকুরের নামে রাখতে দিয়েন, কৃষক ভগবান তোমার জন্য কিছু রাখলাম। যারা হিন্দু, যারা মুসলমান, যারা যার যার সুবিধা মতো করেন। আজকে আমাদের সরকার 70,916 জনকে কৃষি যন্ত্রপাতি দিছে। আপনারা খরচ করছেন 28 কোটি এই খাতে। এই 7 বছরে, আগের 7 বছরে আমরা খরচ করছি 225 কোটি। আপনারা লইয়া বইতেইব,
আপনারা কয়েকজন হলে আমি সয়েল হেলথ কার্ড 2,14,200 আগে ছিল 1,74,000। স্যার কৃষি সেক্টর অফিস ছিল কটা জানেন? 84, এখন 130। ওই কি জানি দিবঙ্কর বাবুরে কইছি, তাই নিয়ে কেন যদিও প্রশ্ন আইছিল তাই করতে পারছেন, তাই নিয়ে করে দেবো। আমার কি এখানে তো কৃষক আছে তো, আমি তো সিপিএম কৃষক, বিজেপি কৃষক, তীব্রমতা কৃষক, কংগ্রেস কৃষক খুঁজতাম না। এই কৃষক এটা খুঁজতে গেলেই তো ঝামেলা হয়। আজকে ওই যে আজকে দিবঙ্কর বাবু কি সুন্দরভাবে মুখ্যমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করছে। নেগেটিভ লাইন ওই যে বলছি 14 তারিখে অ্যাসেম্বলিটা থাকলে ভালো হইতো। আপনারা মাথা নয় রাখলেন সবাইও, আমারই মাথা নেওয়া হয়েছে। এটা কি এর মধ্যে আইলাম? আজকে কৃষি মহোৎসব 37টি, এখন 47টি। কৃষক বন্ধু কেন্দ্র ছিলই না, আমাদের আগের কৃষিমন্ত্রী করে দিয়ে গেছে 43টা। আজকে সেন্টার ফার্ম মেশিনারি ব্যাংক, কৃষি আপনারা তো কৃষিকাজের লোক যুক্ত আছেন কেউ কেউ, কটা ছিল আগে? 8টা। এখন কটা? 432টা। এপিও ছিল নি আগে? না, আমরা করছি 59টা। এফপিসি আগে আসলে 4টা, এখন করছি 49টা। সেন্টার অফ এক্সেলেন্স একটা ছিল, এখন সেন্টার অফ এক্সেলেন্স সবজির জন্য করছে বিচ্ছন্ন বলো। সেন্টার অফ এক্সেলেন্স লেবুর জন্য, লেবু থেকে ফলের তৈরি, ফুলের জন্য সেন্টার অফ এক্সেলেন্স লেম্বু ছড়া। ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্স 24 জুন 2025 ধলাইকে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে বেস্ট জোনাল কেবিকে হিসেবে ঘোষণা দিয়েছে। আজকে কৃষিকাজে বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে ত্রিপুরাকে 2বার ইন্ডিয়া টুডে স্টেট অফ স্টেটস কনক্লেভ অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা। 2023-24 ত্রিপুরা কৃষি দপ্তরের বেস্ট পারফর্মিং সমিতি পুরস্কারে ভূষিত করেছে। দাঁড়ান, কোনদিন এসব জিনিস বিদেশে পাঠাইছে? কেন কৃষকরা আগে সব মরিচারে দিয়ে গেছে? কালিকাশা 50 মেট্রিক টন রপ্তানি করছে বাইরে, হলুদ 53 মেট্রিক টন বাইরে রপ্তানি করছি, লেবু 15,000 রপ্তানি করছি। জার্মানি গেছে, জার্মানি অর্গানিক জিনিস লয়ে গেছি, লক্ষণ রিয়াং জম্পু জলার এই আমরা লয়ে গেছে। দেখে তো সব দৌড়ে আইছে। ত্রিপুরার আদা কোথায়? ত্রিপুরার কি কয় আদারে কি কয় ইংরেজিতে? জিঞ্জার নেই। এদের ভাষা তো ইংরেজি কয় না, তারা অন্য স্টাইলে কয়, বুঝা নিতে হয়। সেখানে এসে বলছে জানেন ওয়ার্ল্ডের মধ্যে কোনদিন এগুলো জান না, পারেন না তো। ত্রিপুরাকে জানাইছে, এই 18 পর থেকে মানুষ ত্রিপুরাকে চিনতে পারছে। আজকে তারা জানে আমাদের জিঞ্জারের মতো এত পার্সেন্টেজ অয়েল কারো নাই। আজকে সেজন্য অর্ডার পাইছে। হরিনারায়ণ চাল বাইরে গেছে 5 মেট্রিক টন, আনাজ বাইরে গেছে 680 মেট্রিক টন, আদা বাইরে গেছে 579 মেট্রিক টন, বাদাই চিনি দান্নামরুস কয় এটা গেছে 4.5 মেট্রিক টন। এছাড়া তেঁতুল পাঠাইছি, পান বই রাজ্যে বই দেশে পাঠাইছি। এগুলি প্রমোট করতে হইব। গর্ব বয়ে থাকলে হইতো না, তুমি শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করো, এটা করলে হইতো না। স্যার আজকে ধান, ডাল, মিলেট, পাট, দুধ বিশ্বে নাম্বার 1। গম, শাকসবজি, ফল, আখ যেটা বলে আমরা সুগার কেন, তুলা, চা, চীনাবাদাম ওয়ার্ল্ডের মধ্যে 2nd পজিশন। ত্রিপুরাতে 23-24 ধান উৎপাদন ছিল 11,88,000 মেট্রিক টন। 24-25 ফ্লাড হয়েছিল 10,72,000 মেট্রিক টন। 25-26 এবছর হয়েছে 12,02,000 মেট্রিক টন। আগে 3টা ডিস্ট্রিক্ট স্বয়ম্বর ছিল, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহী জেলা। এবছর অলরেডি খোয়াই জেলা খাদ্যশস্যে স্বয়ম্বর হয়ে গেছে, খোয়াই জেলা। আজকে এই জিনিসগুলি বুঝতে হবে। কৃষি রপ্তানি ভারত রপ্তানি করছে 4 লক্ষ কোটির বেশি। যখনই কৃষক অসুবিধায় পড়ে, যখনই মৎস্যজীবী অসুবিধায় পড়ে, পশুপালক যখনই অসুবিধায় পড়ে, নরেন্দ্র মোদী আইয়া একদম ওয়ালের মতো দাঁড়িয়ে থাকে তাদের পক্ষে। আমাদের এই যে ত্রিপুরাতে কৃষির বাজেট তখন কত ছিল? 17-18
330 কোটি। এবার বই খুললা দেখেন হট এবং এগ্রিসার মিলিয়া 856 কোটি হইতো না কেরে। তারাই তো আমাদের বাঁচায়, তারাই তো অন্যরা ভগবান। আজকে এগুলি বুঝতে হইব। আজকে আধার সারা দেশে 142.39 কোটি আধার কার্ড ইস্যু হয়েছে। এর আগে ছিল 61 কোটি। ত্রিপুরার বর্তমানে লোক সংখ্যা 42,22,000। কতজন আধার কার্ড আছে? 39,27,000। 93% কাভার্ড। এটা অনেক কি হয়েছে, সেবা প্রদানে সাহায্য করছে, আধার সংযুক্তিকরণ সেবা প্রদানে সাহায্য করছে, আধার সাহায্য করে জালিয়াতি পুনরাবৃত্তি কমাতে। এবং আমাদের নোবেল পুরস্কার বিজয়ী পল রোমার আধারকে বলছে পৃথিবীর সবচাইতে উন্নত অত্যাধুনিক এবং পরিচালিত পরিচয়পত্র কর্মসূচি হিসেবে ঘোষণা করেছেন নোবেল প্রাইজ হোল্ডার। আজকে আমরা এটাকে এই জায়গায় নিয়ে গেছি। আপনারা জানেন, এতক্ষণ বলছিলাম, এটা আগে কয়েছে, রিপিট হইব। ফিউচার প্ল্যান অফ দি সড়ক, ডেভেলপমেন্ট অফ 148 কিলোমিটার রোড, কমলপুর টু আম্বাসা টু গন্ডাছড়া টু শান্তিরবাজার রোড. The road is having strategic importance from the point of international trade, tourism and development of tribal areas. 148 কিলোমিটার হতে যাচ্ছে। ফিউচার প্ল্যান, construction of 4-lane eastern bypass, Lembucha to Koipur 11 kilometer. 5 numbers of state highway having length 158 kilometer will be upgraded to double lane paved shoulder. আজকে একটা জিনিস আপনাদের বলি, ভুল লাইন যদি করেন আমি জানি না, কিছু কিছু জিনিস শিক্ষা নিতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত, পৃথিবীর আর কোনো মহাকাব্য এত বড় নাই। বলছে আপনি যতই শক্তিশালী হন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে। উদাহরণ কর্ণ। আরেকটা বলছে যে জ্ঞানের অপব্যবহার করে নিজেকে ধ্বংস করে এবং সকলে অমঙ্গল করে, উদাহরণ অশ্বত্থামা। কখনই কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না। বিউটিফুল। আমিও মাঝে মধ্যে অনেক সময় প্রতিশ্রুতি দেই, কিন্তু আমি দেখলাম একটু আগে লাঞ্চের সময় দেখলাম চিফ মিনিস্টার একটা কথা কইছে, যেগুলো আমি কইতাম না, কইছে না আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। বলছে কখনো কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যের কাছে আত্মসমর্পণ করতে হয়। উদাহরণ ভীষ্ম। সম্পত্তি, ক্ষমতা, অপকর্ম, অপব্যবহার বলে ধ্বংস হতে হয়। উদাহরণ দুর্যোধন। ব্যক্তির ক্ষমতা, অন্ধপুত্র স্নেহ তাকে ধ্বংসের দিকে দিয়ে যায়। উদাহরণ ধৃতরাষ্ট্র। যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায়। উদাহরণ অর্জুন। প্রতিটি কাজে কৌশল, জালিয়াতি, ঠাট্টা যেটা আপনাদের মধ্যে কেউ কেউ করে, সর্বদা সফল হতে পারবেন না। উদাহরণ শকুনি। আপনি যদি আমি এদিকে করতেছি, আমি কি করতাম, আপনি যদি নীতি, ধর্ম, কর্ম সফলভাবে অন্বেষণ করেন তো বিশ্বের কোনো শক্তি নাই আপনাকে পরাস্ত করতে পারে। উদাহরণ যুধিষ্ঠির আর বর্তমান যুগে মোদিজি। এটাকে বুঝতে হবে। আরেকটা জিনিস বলে দিই, কেউ কোনো সময় দেশের সাথে, রাজ্যের সাথে, সমাজের সাথে বেইমানি করেন না। পেলে পেয়েছেন, না পেলে নাই। একদম বেইমানি করবেন না। বিশ্বাসঘাতকতা যদি করেন কি হইব? পলাশীর যুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করেছে, মির্জাপুরের মৃত্যু কেমন হয়েছে? কুষ্ঠ রোগে। মীর কাসিমের কারে অনাহারে দিল্লির রাস্তায়। মিরন আর একটা লোক ছিল বজ্রাঘাতে। গসিটি বেগম হয়েছিল, গসিটি বেগম জলডুবো হত্যা। মোহাম্মদী বেগ পাগল হয়ে কুয়োয় ঝাঁপ। উর্মি চাঁদ জলে পচে। রামনারায়ণ গঙ্গাবক্ষ নিক্ষেপ। সেই ব্যাপারটা একটু পরে করতে আসি।
আমি কইছি যে যারা দেশের সাথে ইদানিং তারা চেঞ্জ হয়েছে, ইদানিং তারা এখন সরকারের পজিটিভ দৃষ্টি সুন্দরভাবে প্লেস করছে, অনেকটা কিছু কিছু করছে। স্যার আজকে 26/2/2026 তারিখে 26/2/2026 নীতি আয়োগের অধীনে অটল ইনোভেশন মিশন পরিচালিত হয় এবং আমরা গর্ব হইতো না, এই ছেলে মেয়েগুলি ওই কনফারেন্স অধিবেশনে বলছে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে স্টেট ইনোভেশন মিশন চালু করে দেশের মধ্যে এবং এই উদ্যোগটি রাজ্যের কেলে করছে দীর্ঘমেয়াদী উন্নয়ন কাঠামোর মধ্যে উদ্ভাবন এবং এন্টারপ্রেনারশিপ অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। আজকে কি হলো, ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্প্রসারণ কিরকম ভাবে উঠতেছে আর গড়ি পরে। আমি তো কইছি এদিকে যিনি অপোজিশন লিডার উনি বেশি সময় পাইব, চিফ মিনিস্টার পরেই ওনার সময় বেশি দেব, কারণ অধ্যক্ষ মধ্যে আপনি লক্ষ্য রাখেন এটা ভালো কোক না। ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্প্রসারণ 2025 সালে কইয়া দাঁড়াইছে 70,018টি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় মোদিজি আসার আগে ছিল 760, এখন হচ্ছে 1338, কলেজ ছিল 38,498, এখন হচ্ছে 52,081, আইআইটি ইন্ডিয়া না ওই যে কইতেছে আগে যেতেছে বলছে থামাও ইন্ডিয়ারে, জাঞ্জিবার আবুধাবি নাম শুনছো তো দৃশ্য বলছো শুনছেন, সেখানে যাইয়া আমাদের আইআইটির ক্যাম্পাস, উই আর ফিলিং প্রাউড। আজকে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 14 সালে ছিল 76, এখন এটা 24-এ 39। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভারতীয় বিশ্ববিদ্যালয় 54তে উন্নীত হয়েছে, 25 সালে এটা বাইরে গিয়া 46, 15 সালে ছিল 13। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি জানেন ইন্ডিয়া ছাড়া কোথাও নাই যে, এই ইউনিভার্সিটি বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যা সম্পূর্ণভাবে ফরেন্সিক বিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয় নিবেদিত। উগান্ডার জিঞ্জায় অবস্থিত এনএফএসইউ ক্যাম্পাস হলো ভারতের জাতীয় ফরেন্সিক বিজ্ঞান এবং ভারতে 5-6টার মধ্যে ত্রিপুরাতে একটা। আজকে গতিশক্তি বিশ্ববিদ্যালয়, এটাকে বলে গতিশক্তি বিশ্ববিদ্যালয়, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় যা পরিবহন, লজিস্টিক্স এবং অবকাঠামো শিক্ষা গবেষণার জন্য নিবেদিত। আজকে কইছি ফার্মেসি দ্য ওয়ার্ল্ড, তবু কইতাছি উৎপাদন পরিমাণ অনুযায়ী ভারত বিশ্বের 3য় বৃহত্তম ফার্মাসিউটিক্যালস উৎপাদক। 200টির বেশি দেশে ভারত থেকে ওষুধ রপ্তানি করে, 60টির বেশি চিকিৎসা ক্ষেত্রে 60,000-এরও বেশি জেনারিক ওষুধ সরবরাহ করে। মোট রপ্তানির 60% যায় যুক্তরাষ্ট্র, ইউরোপ। এছাড়া প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র 34%, ইউরোপ 19%, এর মধ্যে যুক্তরাজ্য, বেলজিয়াম, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা সব জায়গায় যাচ্ছে। মোবাইলের কথা বলছি, 14 সালে ছিল মাত্র 2টা ইউনিট, মোদিজির আমলিরা 300 ইউনিট আজকে এই জায়গায় আছে। আপনারা জানেন আপনাদের কইছি তো, আপনারা সোলার লাইট লাগাইছেন না, কিছু কিছু মন্ত্রী এমএলএ লাগাইছে, আমরা অনেক অশোক মিত্রকে আমি ধন্যবাদ জানাই, তাই লাগাইছে। লাগাইতো না কেরে মাংলাঙ্গার মধ্যে আমি ভাগ্যবালা 4-5 জনের পাওয়ার ডিপার্টমেন্টের কোশ্চেন আইছিল, সব লিখতে আনছি, কোন এমএলএ কত দেয় না জানেন নি, এটা লিখতে আছি ইজ্জত হোক আজকে, যদিও আমি তারা লজ্জা দিলামও না, কিন্তু আবার কাউরে কাউরে ধন্যবাদ, যেমন শম্ভুলাল সাহেব ক্লিয়ার ধন্যবাদ, জিতেন চৌধুরী ক্লিয়ার ধন্যবাদ। আবার লগে লগে এটা ধন্যবাদ দিলে হইতো না, কোন জায়গায় 71% বিল দেয় না মানছে, এই লেগে আমি শুধু এমএলএ হয়েছি শুধুমাত্র বিধানসভা আনার লেগে। আপনার পার্ট অফ দি গভর্নমেন্ট, নিজের দূরে রাখবেন কেন?
মুখ্যমন্ত্রী আমি কোলে নিতে চাই। আজকে এই জিনিসগুলি লক্ষ্য রাখেন। আমরা জানেন বায়ু শক্তিতে ওয়ার্ল্ডে চতুর্থ স্থান, নবায়নযোগ্য শক্তি স্থাপিত ক্ষমতা বিশ্বের চতুর্থ স্থান ইন্ডিয়া, বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদক ভারত 1,08,494 গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করেছে। জাপানকে পিছিয়ে ফেলাই দিছি আমরা, আমাদের থেকে জাপান বেশি ছিল, ভারত জাপানকে অতিক্রম করেছে। ত্রিপুরা আমরা 7.5 বছরে 41 মেগাওয়াট। এই যে আমাদের চিফ মিনিস্টার বাড়িতে সোলার প্লেট লাগাইছি, এরকম অনেকের বাড়িতে 8 মেগাওয়াট আমার বিদ্যুৎ আমরা উৎপাদন করব। কেন? মাটির নিচে গ্যাস যেতে গেছে, আপনারা জানেন, সবকিছু যেতে গেছে, গ্যাস না থাকলে আমি করতে বিদ্যুৎ আনবেন। এই জন্য আমরা সোলার উপরে গুরুত্ব দিচ্ছি। ভারত এখন অধিকাংশ সৌর সরঞ্জাম দেশে উৎপাদন করছে। ওমকারেশ্বর ফ্লোটিং সোলার পার্ক মধ্যপ্রদেশে এশিয়ার বৃহত্তম ভাসমান সৌর প্রকল্পগুলি একটি, ক্ষমতা 600 মেগাওয়াট। আজকে আমি আপনাদেরকে বলবো যে একটা কথা বলে দিই, সবচেয়ে বেস্ট পারফরমেন্স আমার কথা না, এই যে বয়সটা বেস্ট পারফরমেন্স হইব। কে কইছে? A massive study in America has found that the most productive age in a man's life is 60 to 70, from 70 to 80. বলছে in a man's life is 60 to 70, from 70 to 80, the second most productive age. Third most productive age is 50 to 60. The average age is, the average age of Nobel Prize winner 62. The average age of CEO বড় বড় কোম্পানিগুলির in a Fortune 500 company is 63. The average age of the pastors of the 100 biggest churches in America is 71. The average age is 76. God has designed that the best years of your life are 60 to 80. It is when you do your best work. A study published in NEJM found that at 60 you reach your peak of potential and continue up to 80. So if you are between 60 to 70 and 70 to 80, you have the best and second best years of your life with you. মনে রাখবেন। আজকে তো নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সেটা রেফার করলাম। সো অল সিনিয়র সিটিজেন্স নিড নট ওয়ারি অ্যাবাউট এজ এট অল, বি হ্যাপি, ডেডিকেটেড টু অল সিনিয়র সিটিজেন। আমি আপনাদের বলবো, সত্যি শুধু বক্তব্যের জন্য বক্তব্য নয়, আমি এত সুন্দর ভাষণ, আপনারা পুরান বইগুলি ভাষণ দেখেন, সবাইকে শ্রদ্ধা করবে, তারা তো গভর্নর, রাজ্য সরকারে লিখে দেয়, বলে দেয়, তারা সেভাবে তৈরি, উনি ওনার পছন্দ মতো চেঞ্জও করে। কিন্তু এত সুন্দর ভাষণ, সবকে নিয়েছে, সবকা সাথ সবকা বিকাশের স্লোগান, এটা আমরা কাদের উপকার করি? আমাদের মেইন টার্গেটকে বলছে। আপনাদের সম্বন্ধে বলি, কিছু নষ্ট করেন না। ধ্বংসবাদী সংস্কারক জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একবার ভেঙো না, একবার ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি না পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, যেমন চাচে চলতে দাও। যদি সাহায্য না করতে পারো অনিষ্ট করো না, চুপচাপ বসে থাকেন না বাড়িতে। ভালো লাগে না বিজেপিকে? ছেড়ে দিন, চুপচাপ বসুন। আমার কথা না, স্বামীজি। এবং শুধু এটা নয়, ওই যে বলছে প্রথম সেন্টেন্সে, বইয়ের প্রথম দ্বিতীয় প্যারাতে আছে, দেখবেন আমাদের মিশন হচ্ছে কি? এক মিনিট দেখেন আমরা কিভাবে কাজ করি। ওই যে কই গেল, ওই যে আমরা অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট করি, যে দীনদয়াল উপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়,
বলছে আমাদের কাজ অন্তিম ব্যক্তির জন্য, কার কি হবে আমরা জানি না, তাকে আগে উঠিয়ে আনো। খুব সুন্দর স্বামীজি বলছে আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, চাষাভুষা, অন্তিম ব্যক্তির জন্য। আগে তাদের জন্য যদি কাজ করার সময় থাকে তাহলে অন্যরা লেখা করো। যদিও আপনারা এবারে বন্ধ কইছেন ব্যক্তিগত, এখন যদিও পূজা করেন মাঝে মধ্যে, তো আমি অনুরোধ করব এত সুন্দর ভাষণ আজকে আমাদের মাননীয় রাজ্যপাল হাউসে রেখেছেন। আমি আপনাদেরকে বলবো কি পেয়েছেন আর কি পান নাই এটা বড় কথা নয়, নিজের চেষ্টা কি অর্জন করতে পেরেছেন সেটা বড় কথা। আজকে কমিউনিস্টের কথা বলছেন, কমিউনিস্টের কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আজকে কোন জায়গায় বিশ্ব যেখানে সমাজতন্ত্র ছেড়ে উন্নয়নের পথে হাঁটছে সেখানে সিপিএম এখনো পুরনো বই ঘাটছে। কমিউনিজম এমন কেবল ইতিহাসের বইয়ে পড়ার বিষয়, কিন্তু সিপিএম এখনো সেই ব্যর্থ মতবাদ আঁকড়ে বসে আছে। সিপিএম পশ্চিমবঙ্গের রেড জোন বানিয়েছিল, ব্যবসা, চাকরি ও বিনিয়োগ সব কিছু দলবাদী জ্বালিয়ে দিয়েছিল। বামপন্থীরা এতটাই প্রগতিশীল যে জনগণ তাদের ধীরে ধীরে ইতিহাস বানিয়ে দিচ্ছে। Even China has moved beyond communism, but same is India is still stuck in outdated ideology. CPM criticizes capitalism, but use iPhones, foreign brands, and enjoy elite privileges. What kind of communism is this? তো আজকে চীন, রাশিয়া সমস্ত ছেড়েছে, আপনারা আগের জায়গায় আছেন। আমি আপনাদেরকে বলবো এই যেগুলি অ্যামেন্ডমেন্ট এনেছেন, ঠিক আছে এনেছেন, আমাদের চোখে পড়ে। আমার দপ্তরেও হর্টিকালচারে একটা, এগ্রিকালচারের 2টা এবং পাওয়ার 2টা এনেছেন, দেখেছি আমি। এগুলি করার জন্য করেন, কোনো আপত্তি নেই, মন্ত্রীদের নজরে নেওয়ার জন্য ভালো। কিন্তু এখনো বলছি, আমার মনে আছে বিজেপি আসার আগে এর যে লাস্ট বিধানসভা অধিবেশন, আজকে 2জন সাক্ষী, বীরজিৎ বাবু আর গোপাল বাবু, ওইখানে আমি বসেছিলাম। তখনকার মুখ্যমন্ত্রীকে বলছিলাম সাবধান হয়ে যান, একটা ছোট্ট বাচ্চার জন্ম নিয়েছে, এ কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে, এখনো সময় থাকতে অত্যাচার বন্ধ করুন, নইলে সে কিন্তু এসে দাঁড়ায় বলবে মুখ্যমন্ত্রী তোমার কাপড় কোথায়। সুতরাং আজকের এই অধিবেশনে সবাইকে বলবো গঠনমূলক, আমি আপনারা বললে এই অধিবেশন একটা সমস্ত মেম্বারদের দেখার সুযোগ করে দিলেন অ্যাজ এ অডিয়েন্স, তাহলে এই আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এটা অর্গানাইজ করেছিল। আমি সবাইকে বলবো আসুন, পারুন, এখন আমাদের বহু স্কোপ, এই ডাবল ইঞ্জিনের প্লাস, ডাবল ইঞ্জিন না থাকলে পারলাম না, কিন্তু কোনো কারণে যদি কংগ্রেস যাইতে গেল কিচ্ছু করতে পারলাম না, সেজন্য ওইখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে। সুতরাং সবাইকে বলি আসুন ত্রিপুরাকে এক জায়গায় বিকশিত ত্রিপুরাতে নিয়ে যাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমার বলার ঢং এরকম কারো ব্যক্তিগত, আর আমি ওই দিন দীপঙ্কর সেনের সেই জন্য শ্রদ্ধা করি, 5 মিনিটে এত সুন্দর বলতে পারে একটা ভদ্রলোক, আরে বাপরে বাপ। সবাইকে বলি একসাথে চলি, ওই কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার, এটাকে নিয়েই চলতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী দেখলেন না, আওয়াজ চড়া করে করলে পরে কিন্তু হাসি মুখে সবাই গ্রহণ করছে, ইট ইজ বিউটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহাশয়, উনি অনেকক্ষণ সুন্দর ভাষণ দিয়েছেন। এখন আমি মাননীয় সদস্য নির্মল বিশ্বাসকে বলার জন্য বলছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমাদের বিরোধী বেঞ্চের 12 জন সদস্য মাননীয় রাজ্যপালের ভাষণের উপর যে 147টি সংশোধনী এনেছেন,
তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমি সংক্ষেপে কিছু কথা তুলে ধরছি। স্যার, গত 13ই মার্চ আমাদের এই অধিবেশনের শুরুতেই মাননীয় রাজ্যপাল মহোদয় প্রায় 52 মিনিট সময় নিয়ে 129টি প্যারায় 169টি প্যারায় লিপিবদ্ধ একটি দীর্ঘ ভাষণের মাধ্যমে তিনি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেছেন। কিন্তু স্যার, আমরা মনে করি এই ভাষণের মাধ্যমে রাজ্যের প্রকৃত অবস্থা ফুটে ওঠেনি। কারণ জনস্বার্থ সংশ্লিষ্ট এমন অসংখ্য বিষয় রয়েছে। আমরা মনে করি এই বিষয়গুলি মাননীয় রাজ্যপালের ভাষণে যুক্ত হলে ভালো হতো। তাই আমরা এই অ্যামেন্ডমেন্টগুলি আনার মধ্য দিয়ে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়গুলি যুক্ত করবার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। স্যার, আমি প্রধানত এই অ্যামেন্ডমেন্টের মধ্যে যে বিষয়গুলি এনেছি তার উপর সংক্ষেপে কয়েকটি কথা বলছি। প্রথমত বলবো স্যার, সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। আমাদের রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম দিক হচ্ছে জাতীয় সড়কগুলি। আমি অন্যান্য সড়কগুলির ক্ষেত্রে যাচ্ছি না, শুধু জাতীয় সড়ক নিয়েই যদি বলি, আমরা স্যার বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখে থাকি বা বিভিন্ন এলাকায় মানুষের বক্তব্য বা আমরা নিজেরাও দেখি, এত নিম্নমানের কাজ, যার ফলে কাজ হওয়ার 6 মাস 8 মাস বাদে আমরা দেখছি মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে যদি স্যার আমি 1-2টা সড়কের কথা উল্লেখ করি তাহলে আপনিও বলবেন। যেমন ধরুন স্যার, খোয়াই থেকে কমলপুর জাতীয় সড়ক তৈরি হলো, প্রচুর টাকা, কোটি কোটি টাকা খরচ করে রাস্তা হলো। রাস্তা তৈরি হওয়ার পরবর্তী সময়ে একটা বর্ষাতেই আমরা দেখলাম রাস্তার একেবারে এবড়ো তেবড়ো চেহারা বেরিয়ে আসছে। এবং গত বর্ষায় জানেন স্যার আপনি, এই রাস্তা মানুষের চলাচলের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধা হয়েছে। দ্বিতীয়ত বলবো স্যার আমি, জাতীয় সড়কের আরেকটি পার্ট, এখানে মাননীয় রাজ্যপালের ভাষণে বলা হয়েছে যে জাতীয় সড়ক এত কিলোমিটার সম্প্রসারিত হচ্ছে, এই কাজ হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ সড়ক স্যার, এবং প্রায় সময়ই সংবাদ শিরোনাম হচ্ছে, সেটা হচ্ছে খোয়াই আগরতলা ভায়া সুবলশী। আজকে কত বছর হয়ে গেল স্যার, আজকে বছরের পর বছর যায়, কিন্তু রাস্তার সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট আমাদের নজরে পড়ছে না। মূলত পাহাড়ের যে এলাকাটা, সম্পূর্ণ কাজ থমকে আছে। আমি জানি না এবারের বর্ষায় কি হবে। এই গত 4 দিন আগে যখন প্রথম বৃষ্টি হলো, 4 থেকে 5 ঘন্টা সময় গোটা রাস্তাটা বন্ধ হয়ে গেল। এগুলি তো স্যার নিশ্চিতভাবেই আমরা মনে করি যে সরকারের দিক থেকে উল্লেখ করা প্রয়োজন ছিল, যে জাতীয় সড়কের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা মনে করি যে মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে যুক্ত রাখলে ভালো হতো। এবং স্যার, এখানে পানীয় জল সম্পর্কে বলা হয়েছে। কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী মহোদয় দীর্ঘ বক্তৃতার মধ্যে এই সরকারের সাফল্যের একটা অন্যতম দিক হিসাবে সেটা বলবার চেষ্টা করেছেন জল জীবন মিশন। কিন্তু স্যার, এটা ঘটনা যে পূর্বতন সরকারের সময়ে এই ক্ষেত্রে যত টাকা এসেছিল, এই সময়ে, এই বর্তমান সরকারের সময়ে তার চেয়ে বেশি, কয়েক গুণ বেশি টাকা আসছে। স্বাভাবিকভাবেই যেহেতু টাকা বেশি আসছে, এই ক্ষেত্রে সেখানে কাজটা বেশি হবে। কিন্তু আসলে বাস্তব ঘটনা হচ্ছে স্যার, পাইপলাইন সম্প্রসারিত হয়েছে, কিন্তু এখনো প্রচুর গ্রাম রয়েছে, প্রচুর এলাকা রয়েছে, সেখানে জল যায় না। গতকালকে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্বরাষ্ট্র দপ্তরের কাছে, যে গত 3 বছরে আমাদের রাজ্যে কতটি সড়ক অবরোধ হয়েছে। আমি সেই উত্তরটা খুঁজে পেলাম
সেখানে বলা হয়েছে যে গত 3 বছরে আমাদের রাজ্যে 398টি রাস্তা অবরোধ বা সড়ক অবরোধ হয়েছে। যদিও কথা ছিল 2018 সালে নতুন সরকার আসার পরে যে এই রাজ্যে আর কিচ্ছু করতে হবে না, আন্দোলন কিচ্ছু করতে হবে না, সব এমনি এমনি হয়ে যাবে। কিন্তু এমনি এমনি তো সব হচ্ছে না স্যার। তার ফলেই মানুষ অনেক জায়গায় রাস্তায় বসতে বাধ্য হচ্ছে। এই ক্ষেত্রে আমার দ্বিতীয়ত প্রশ্ন ছিল যে কি কি কারণে এই সড়ক অবরোধগুলি হলো। সেখানে অন্যতম প্রধান বিষয় হিসেবে স্যার যেটা উঠে এসেছে আমি দেখলাম সেটা হচ্ছে পানীয় জলের অভাব। সবচেয়ে প্রধানত যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এর মধ্য দিয়েই স্যার প্রমাণিত হয় যে আমাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আজও পরিশ্রুত পানীয় জল একটা সবচেয়ে বড় সমস্যা। এই বিষয়টা যদি মাননীয় রাজ্যপাল মহোদয়ের আলোচনায় সেখানে স্থান পেত আমরা মনে করি ভালো হতো এবং এটা যুক্ত করা হবে বলে আশা করছি। এখানে স্যার আমি উল্লেখ করেছি যে আমাদের রাজ্যের ছড়া এবং নদীর ভাঙ্গনগুলি সম্পর্কে। গত 2 বছর আগে স্মরণকালের মধ্যে আমাদের রাজ্যে একটা বড় ধরনের বন্যা হয়ে গেল এবং এই বন্যায় আমরা দেখেছিলাম রাজ্যের একটা বড় এলাকা, বড় অংশের এলাকায় সেখানে প্লাবিত হলো। ছড়ার ভাঙ্গন, নদীর ভাঙ্গন, এর ফলে অসংখ্য মানুষের কৃষি জমি, বহু মানুষের ঘর বাড়ি এই ভাঙ্গনের ফলে সেখানে তারা সবকিছু হারিয়েছে। এবং পরবর্তী সময়ে এই বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে এই নদী ভাঙ্গনগুলি সম্পর্কে, এই ছড়ার ভাঙ্গনগুলি রোধ করা সম্পর্কে। কিন্তু স্যার যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে নদী এবং ছড়ার ভাঙ্গন রোধে যেভাবে ভূমিকা নেওয়া দরকার দপ্তরের দিক থেকে সেইভাবে নেওয়া হচ্ছে না। আমি এর আগের বারের অধিবেশনে উল্লেখ করেছিলাম আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি সে খোয়াই এলাকায় গত 2 বছর আগের বন্যায় তার গ্রামীণ এলাকা যেমন পহরমুড়া এলাকা একটা ভালো সংখ্যক জমি নদীগর্ভে হারিয়ে গেল। সেই জায়গায় নদী ভাঙ্গন রোধ করা, একেবারে খোয়াই শহরের মধ্যবর্তী এলাকায় লালছড়া তার ব্যাপক ভাঙ্গন, সেখানে মানুষের বাড়িঘর ছড়ার ভেঙে যাচ্ছে। এমনকি সরকারি যে কলেজটা রয়েছে সেই কলেজেরও সেখানে ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু বছরের পর বছর যায় এই নদী ভাঙ্গন, ছড়া ভাঙ্গন রোধে দপ্তর থেকে প্রয়োজনীয় উদ্যোগ স্যার আমরা লক্ষ্য করছি না। এবং এটা শুধু খোয়াইয়ের বিষয় না, এটা গোটা রাজ্যের চেহারা। তাই স্যার আমি দাবি করব যে আগামী দিনে ছড়া, নদী ইত্যাদির ভাঙ্গন রোধে সেখানে দপ্তর প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করুক এবং মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যুক্ত করা হোক। স্যার আমি সেখানে উল্লেখ করবার চেষ্টা করেছি আমার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে রাজ্যের স্কুলগুলির বেহাল অবস্থা। প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে এবং স্কুলগুলির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষক সংকট। আমাদের রাজ্যে এই সময় স্যার স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, সরকারি স্কুলগুলিতে সরকারি স্কুলের সংখ্যা কমছে, সরকারি স্কুলগুলিতে শিক্ষক কর্মচারীর সংখ্যা কমছে। তো স্বাভাবিকভাবে বেসরকারি স্কুল বাড়ছে, বেসরকারি স্কুলে স্টুডেন্ট বাড়ছে। এটা তো নিশ্চয়ই আমরা কেউ চাই না। আমরা চাই যে সরকারিভাবে গুণগত শিক্ষার মান আরো সম্প্রসারিত হোক। বলা হচ্ছে গুণগত শিক্ষার কথা, কিন্তু স্যার আমাদের রাজ্যে প্রায় 400টি স্কুল বর্তমানে সিঙ্গেল টিচার প্রাইমারি স্কুল। আমার কাছে যে তথ্য রয়েছে গত 2 বছর আগে 2024 সালের যে 311টি স্কুলে সিঙ্গেল টিচার, বর্তমানে সেটা বেড়েছে। গত কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম যে এখন প্রায় 400টির মতো স্কুল সিঙ্গেল টিচার দিয়ে চলছে। এটা কিভাবে সম্ভব স্যার? একজন মাত্র শিক্ষক, 1 থেকে 5 5টা ক্লাস, তিনি ক্লাস করাবেন তো দূরের কথা, নাম ডাকাটাই তো সমস্যা। সেখানে শিক্ষকদের অনেক প্রশাসনিক কাজ করতে হয়, মিড ডে মিলের কাজ করতে হয়, অনেককে আবার বিএলুর কাজ করতে হয়। সে বিভিন্ন ধরনের কাজ করে কিভাবে তিনি ক্লাস করবেন একজন শিক্ষক? সুতরাং স্যার
শুধুমাত্র সিঙ্গেল টিচারের প্রশ্নেই না, আমরা দেখছি যে আমাদের রাজ্যের স্কুলগুলিকে সেখানে পরিচালনা করবার প্রশ্নে দপ্তরের প্রচন্ড ব্যর্থতা রয়েছে। 2018-19 অর্থ বছরের বাজেট এট এ গ্ল্যান্স, সেখানে এডুকেশন ডিপার্টমেন্টে নিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল স্যার 50,382, আর এবারে বাজেট সেখানে এট এ গ্ল্যান্সে দেখলাম এডুকেশন ডিপার্টমেন্টে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তার ফলে 20,000-এরও বেশি সেখানে শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্টে শিক্ষক কর্মচারীর সংখ্যা কমেছে। ফলে স্যার একটা বিরাট সমস্যা ত্রিপুরা রাজ্যে। ফলে এই শিক্ষা দপ্তর সম্পর্কে শুধুমাত্র স্কুল কিছু বন্ধ হয়েছে তাই না, গোটা বিষয়টা সম্পর্কে ভাবনা দরকার। এবং আমরা মনে করি যে প্রকৃত অর্থেই যদি গুণগত শিক্ষা আমরা চাই, তাহলে প্রথমত স্কুলগুলির সেখানে শিক্ষক সংখ্যা বাড়াতে হবে, নিয়োগ করতে হবে, এবং সেই সঙ্গে তার অন্যান্য যে বিষয়গুলি রয়েছে পরিকাঠামোগত দিক, এইগুলির ক্ষেত্রেও আরো বিশেষভাবে যত্নবান হওয়া দরকার। স্যার, আমি সেখানে উল্লেখ করেছি নেশা সংক্রান্ত বিষয়, যে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যদি যুক্ত থাকত, যেটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। আমাদের রাজ্য ত্রিপুরা, আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু স্যার প্র্যাকটিক্যালি এটা নেশাযুক্ত ত্রিপুরায় পরিণত হয়েছে। আজকে আমাদের রাজ্যে একটি পত্রিকার শিরোনাম দেখছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে প্রগতির রেল এখন মাদক সম্রাটদের সাম্রাজ্য বিস্তারের হাতিয়ার। এটা ঘটনা স্যার, যে গত 1 মাসে শুধুমাত্র আমাদের আগরতলা রেল স্টেশনে 6 বার 1,000 টাকা, লাখ টাকার মাদক না, কোটি কোটি টাকার মাদক, সেই নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কারা? কিভাবে সম্ভব হচ্ছে? রেলগাড়ি ভর্তি হয়ে আমাদের রাজ্যে এই সমস্ত নেশা সামগ্রী এসে ঢুকছে। ফলে স্যার, এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এটা বিজেপি, সিপিআইএম, কংগ্রেস বা তীব্রামতার বিষয় না। এটা দল মত নির্বিশেষে আমরা যারা এই রাজ্যের মানুষ, আমাদের সবাইকে স্যার এটা ভাবাচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার বিষয়। যে পথে আমরা এগোচ্ছি, এই নেশার হাত থেকে আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে। একটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, কিন্তু আশ্চর্য হলাম মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে এই বিষয়টা সেখানে যুক্ত হয়নি। সেখানে শুধুমাত্র সাফল্যেরই দিকগুলি সেখানে বর্ণনা করা হল। স্যার, এই দীর্ঘ ভাষণের 169টি প্যারার মধ্যে 99 নম্বর প্যারায় সেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ আরো শক্তিশালী করবার কথা সেখানে মাননীয় রাজ্যপাল মহোদয় বলেছেন। এটা ঠিক, আমরা সবাই চাই যে গণতান্ত্রিক যে অংশগ্রহণী ব্যবস্থার মধ্যে সেটাকে আরো শক্তিশালী করতে হবে। এই ক্ষেত্রে সক্রিয়ভাবে সবাইকে যুক্ত হতে হবে। কিন্তু স্যার, এটা দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের রাজ্যের আজ কয়েক বৎসর হয়ে গেল, এই বিধানসভাতে একাধিকবার আলোচনা হলো একটা অন্যতম নির্বাচিত সংস্থা এডিসি এলাকার ভিলেজ কমিটি, যে বিষয়টা নিয়ে এখন আদালতে যেতে হয়েছে। সেখানে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। কি এমন বিষয় আমাদের রাজ্যে যে নির্বাচন করবার মতো পরিবেশ কি নেই? এমন তো অবস্থা না। তাহলে বছরের পর বছর যায়, সেখানে এডিসি একটা আমাদের রাজ্যের বিরাট এলাকা নিয়ে গঠিত, সেই এলাকার মানুষের একটা অন্যতম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সংস্থা ভিলেজ কমিটি, সেটা নির্বাচন হচ্ছে না। এই বিষয়টা যদি মাননীয় রাজ্যপাল মহোদয়ের সেই 99 নম্বর প্যারায় এই বিষয়টাও সেখানে উল্লেখ করতেন, তাহলে আমরা মনে করি এই বক্তব্যটা আরো বেশি সমৃদ্ধ হতো, সংহত হতো। এবং সবশেষে আমি বলবো স্যার, যে আমাদের রাজ্যে এই সময়ের মধ্যে
সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা এবং যে বাজেট পেশ হলো, পরবর্তী সময়ে বাজেট নিয়ে আলোচনা হবে, কিন্তু আমরা বলতে চাই স্যার যে মানুষের সেই প্রত্যাশা সেখানে পূরণ হচ্ছে না। ফলে মাননীয় রাজ্যপাল মহোদয়ের যে ভাষণ, তার মধ্যেও আমরা লক্ষ্য করলাম যে রাজ্যের মানুষের মূল সমস্যাগুলি সেখানে প্রতিফলিত হয়নি। এবং সবশেষে আমি যে বিষয়টা উল্লেখ করেছিলাম আমার অ্যামেন্ডমেন্টে, সেটা হচ্ছে আমাদের খুদ রাজধানী শহর আগরতলা। সেই আগরতলা শহরে স্যার শুধু নেশার রমরমা বাড়ছে তাই না, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। এটা জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ দিক। ফলে এই মশার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করা প্রয়োজন বলে মনে করি এবং মাননীয় রাজ্যপাল মহোদয়ের যে বক্তব্য, সেই ভাষণে আমাদের বিরোধী বেঞ্চ থেকে যে 147টি অ্যামেন্ডমেন্ট আমরা জমা দিয়েছি, আমি আশা করি স্যার আপনার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি সেখানে যুক্ত করার মধ্য দিয়ে এই ভাষণকে আরো সংহত করা হবে, সমৃদ্ধ করা হবে এবং আমাদের রাজ্যের মানুষের যে আশা প্রত্যাশা সরকারের প্রতি, তার মধ্য দিয়েই সেটা বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করি। এই কয়টি কথা বলে আমার আলোচনা স্যার শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। মহামান্য রাজ্যপালের ভাষণের উপর এবার আলোচনা রাখবেন মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহা মহোদয়। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের অপোজিশন থেকে মহামান্য রাজ্যপালের ভাষণের উপরে যে অ্যামেন্ডমেন্ট এনেছি, এই বিষয়ে আমি কিছু এখানে হাউসে উত্থাপন করব এবং আমাদের এই হাউসে পরিষদীয় মন্ত্রী নাতি দীর্ঘ ভাষণ দিয়েছেন। সেখানে অনেক কথাই উঠেছে এবং উনি পরোক্ষে স্বীকারও করেছেন। এই ভারতবর্ষে তিনি রাজ্যের কথা বেশি বলেন নাই, ভারতবর্ষের কথাই বলেছেন যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে কার অবদান ছিল? প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে উনি উচ্চে নিয়ে গেছিলেন। একসময় অনেকে বাধা দিয়েছিলেন, কম্পিউটারাইজ করলে দেশ বিপন্ন হবে, বেকারত্ব বেড়ে যাবে, রেল, এয়ারপোর্ট, সমস্ত দিক দিয়ে ব্যাংক, এটা করা যাবে না, অনেকে বলেছেন। যারা বলেছেন তারা কিন্তু কম্পিউটার ছাড়া এখন চলতেই পারেন না। উনি বলেছেন প্রত্যেকের পকেটে মোবাইলটা আছে, এটা অবদান কিন্তু রাজীব গান্ধী। যাই হোক, আমাদের বলতে হয় মানুষের আশা আকাঙ্ক্ষা দাবি শেষ নেই। সরকার তো গতানুগতিকভাবে কাজ করেই যাবে, কিন্তু ওটার মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। এবং আমরা দেখেছি যে যোগাযোগ ব্যবস্থা যতই উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে, দেশের উন্নতি। ধর্মনগর থেকে যে দ্বিতীয় রেল লাইনের যে দাবি উঠছে, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, বিলুনিয়া হয়ে সাবরুম, দ্বিতীয় রেলওয়ে, যেখানে সবচেয়ে বেশি সাব ডিভিশন হেডকোয়ার্টার এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এখানে জনবসতি রয়েছে, দাবি উঠছে, কিন্তু এই ব্যাপারে রাজ্যপাল মহোদয়ের ভাষণে উল্লেখ নেই। চা শ্রমিক, ত্রিপুরার একটা ইন্ডাস্ট্রি, এই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কোনো রকম এখানে উল্লেখ নেই। 2 নম্বর, চা শিল্পকে রক্ষা করার জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই। চা শিল্পকে রক্ষা করতে গেলে, কারণ এটা এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করছে এবং তারা আজকে অনেক বাগান বন্ধ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, সরকারের কোনো নজর নেই। সরকার তো সেই ক্ষেত্রে ইরিগেশনের ব্যবস্থা করতে পারে। যেমন এককালে ভারতবর্ষের চা বাগানের শ্রমিকরা সরকারি কোনো সুযোগ পেত না। যখন এখানে কংগ্রেস ত্রিভুজের সরকার ছিল, সেই সময়ে আমরা পদক্ষেপ নিয়েছি, আমি পদক্ষেপ নিয়েছি। তখন বলা হয়েছে
সরকার থেকে না, এরা কোম্পানি চাকরি করে, তারা মাসিক বেতন পায়, সপ্তাহে তলব পায়, তাদেরকে কিছু দেওয়া যাবে না। তখন আমি মিনিস্টার ছিলাম, আরডি দপ্তর ইত্যাদিতে ছিলাম। তখন আমরা ডিসিশন নিয়েছি যে না, চা বাগানের শ্রমিকরা কোম্পানির বেতন পায় কিন্তু দরিদ্র সীমার উপরে উঠতে পারেনি, সুতরাং তাদেরকে সব সুযোগ দেবে। সেই থেকেই এই চা বাগানগুলা পঞ্চায়েতে গভর্নমেন্টের সুযোগ পায়, ঘর পায়, পানীয় জলের সুযোগ ইত্যাদি, এবং আসাম আমার থেকে ফলো করেছি। যাই হোক, এই বাগানগুলা রক্ষা করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কিছু নেওয়া হচ্ছে না। শুধু জমি দেবে, 2 ঘন্টা জমি দিবে, 2 ঘন্টা জমি দিলে তো যখন চা শেষ হয়ে যাবে, চা খতম হয়ে যাবে, এই সময়গুলো যাবে কোথায়? সুতরাং এইরকম একটা গঠনমূলক সিদ্ধান্ত এখানে নেই। 2 নম্বর, সংখ্যালঘু। এখানে 7% উপরে সংখ্যালঘু বাস করে। শুধু মুসলিম সংখ্যালঘু না, ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, এবং ওবিসিদের জন্য সাচ্চার কমিশন এবং মন্ডল কমিশন সম্পর্কে কোনো উল্লেখ নেই। হাসপাতালগুলা, প্রত্যন্ত এরিয়ার স্বাস্থ্য পরিষেবা কি অবস্থা, আমি একটা এক্সাম্পল দেব। যেমন কৈলাসহর এমন একটা জায়গা, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, একটা সাব ডিভিশন হাসপাতাল আগে ছিল, এটা ডিস্ট্রিক্ট হাসপাতাল, এখন সাব ডিভিশন হয়েছে, রাজীব গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এই যেখানে জনবসতি আছে, শিক্ষিত লোকের বাস, সেখানে কি অবস্থা? সোনোগ্রাফির ডাক্তার সবসময় 12টা 12:30টার সময় ডিউটিতে আছে, রোগীরা অসহায় হয়ে বসে থাকে, কোনো ব্যবস্থা নেই। চক্ষু ডাক্তার সপ্তাহে 2-3 দিন ডিউটি করে, এবং সকালবেলা ডিউটি না করে উনি রোগীরা চলে যায়। দাঁতের ডাক্তার সকালে অ্যাটেন্ডেন্স দিয়ে বেপাত্ত হয়ে যায়। এরকম সবকিছু বলছে না। এবং মহিলার যে ডেলিভারি করে, যে কি বলে, লেবার রুম, 2 তলার মধ্যে লেবার রুম, সিঁড়ি দিয়ে উঠতে হয় সেই গর্ভবতী মায়েরা, এবং তাদের জন্য উপরে ওঠার জন্য কোনো স্ট্রেচার বা কোনো কিছুই নেই। অর্থাৎ এটার মধ্যে একটা কিন্তু আছে, কারণ দেখবে যে উপরে উঠতে পারবে না কোনো মহিলা, তারা নার্সিংহোমে যাতে চলে যায়। এইরকম ব্যবস্থা নিচে তো করতে পারতো, আমি নিজে দেখেছি, এখানে অনেক অভিযোগ। সুতরাং শহরের মধ্যে হাসপাতালে এই অবস্থা, প্রত্যন্ত কাঞ্চনপুর, দশদা, অমরপুরের ভিতরে কি অবস্থা, এটা প্রতীয়মান। যা আমি দীর্ঘ বলবো না এই বিষয় নিয়ে। এবং একটি কথা বলবো, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল উপজাতিদের আর্থিক, সংস্কৃতি, সংস্কৃত উন্নয়নের জন্য করা হয়েছে, এবং ভারতের পার্লামেন্টে সর্বসম্মতভাবে এই আইনটা পাস হয়েছে। তদানীন্তন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী 6 দল মোতাবেক এই আইনটা প্রডিউস করেছিল, কেউ বাধা দেয় নাই পার্লামেন্টে। এদিন আমিও দেখতে গেছিলাম। কিন্তু এই যে ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ইন্দিরা গান্ধীর মানসপুত্র বলে আমি বলি, এবং এখন এই এডিসি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলেও হবে না। ত্রিপুরার ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরার 3 ভাগের 2 অংশ নিয়ে গঠিত হয়েছে। বিরাট এরিয়া, জনসংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের বাজেটে, ত্রিপুরা সরকারের বাজেটে কত পার্সেন্ট পায়? কত পার্সেন্ট পায় বলুন তো, এত বড় এরিয়া? এখানে বলা হয়েছে যে এটিসিতে প্রচুর টাকা দেওয়া হয়েছে। কত টাকা দেওয়া হয়েছে? রাস্তাঘাট সমস্ত কিছু অব্যবস্থা হয়ে রয়েছে। সেখানে আমাদের বাজেটের 50% না হলেও 1/3 তো দেওয়া উচিত। এবং আমরা সবসময় দাবি করে আসছি, এডিসিতে দিল্লি থেকে টাকা সরাসরি ফান্ড ফ্লো করাও। এটা রাজ্য সরকারের হাতে থাকে, ইচ্ছা হইলেতে দেয়, না হইলে দেয় না। এই যে একটা অবস্থা আজকের থেকে অনেক দিন ধরে চলছে। সুতরাং এই ব্যাপারে এখানে কোনো উল্লেখ নেই। আরেকটি বিষয়, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন
খুব সন্নিকটে, হয়তো 1-2 দিনের মধ্যে ঘোষণা দিতে পারে। কিন্তু আজকে খুব আমরা আতঙ্কিত, মাননীয় চেয়ারম্যান স্যার খুব আতঙ্কিত। শাসক দলের 2 গোষ্ঠী, মুখ্যমন্ত্রী বনাম মথা দলের সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর ডেইলি যে একটা রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, টিভি খুললে মোবাইল খুলে দেখা যাচ্ছে। সেই জন্য মানুষ ততস্থ এই নির্বাচনটা সঠিকভাবে হবে কিনা। এত লড়াই, এবং এটাতে সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হচ্ছে, এটা তো আমরা বুঝতে পারি না। এমন একটা পার্টি এখানে সরকারে আছে, মথা শরিক দলের মন্ত্রী আছে, এমএলএ আছে, আবার মথার লোক বিজেপির সিম্বলে এমপি। মানুষটা মথার, কিন্তু এমপিটা বিজেপি সিম্বলটা। এই ইলেকশনে এই এমপি সাহেব কার পক্ষে লড়াই করবে? এরকম একটা অবস্থা চলছে। মাননীয় স্পিকার স্যার এখানে পরিষদীয় মন্ত্রী খুব সুন্দর বলেছেন যে আমরা এত লক্ষ মানুষকে 2 টাকায় চাউল দেই, আমরা ফ্রি দেই। কার অবদান? খাদ্যের অধিকার আইনটা পার্লামেন্টে কে পাস করেছিল? কংগ্রেস পার্টি। তথ্য জানার অধিকার কে পাস করেছিল? কংগ্রেস পার্টি। শিক্ষার অধিকার কে করেছিল? কংগ্রেস পার্টি। এটার সুফলটা আমরা এখন পাচ্ছি। সবুজ বিপ্লব কে দেখেছ? যা অনেক কথা আছে, বললে অনেক। আরেকটি বিষয়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন নামকরা ডাক্তার, কিন্তু ওনার রাজত্বে থ্যালাসেমিয়া একটা রোগ আছে। এই রোগ হলে পরে প্রতি 15 দিনে রক্ত চেঞ্জ করতে, রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া টোটাল ত্রিপুরায় 550 জন আছে, এবং ভারত সরকারের যে গেজেটটা প্রকাশ হয়েছে সেখানে বলা আছে তাদের জন্য 5% চাকরি খেতে তাদেরকে দিতে হবে। কারণ এখানে যে ছেলে মেয়েগুলো আছে অনেকেই শিক্ষিত, অথচ গরিব গরিব ছেলে মেয়ে রক্ত 15 দিনে নিতে পারছে না। এইটা উল্লেখনীয়। আরেকটি কথা, নির্বাচনে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এডিসি নিয়ে। রাজ্যের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন ভেঙে পড়ার মতন হয়েছে, এবং টিটিএডিসির উন্নয়নের কাজকর্ম প্রায় বন্ধ। কারণ আমি যেখানে থেকে এমএলএ হয়েছি এখানেও 3টা ভিলেজ আছে। এডিসির থেকে আমার মনে হয় 10 টাকাও এখন পর্যন্ত সুযোগ গেছে না। সেখানেই প্রতীয়মান যে রাজ্যে এডিসি এরিয়াতে কি হচ্ছে, কাজকর্ম বন্ধ, টাকা পাচ্ছে না। মনরেগা প্রকল্পে কাজ নেই, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় না। হাজার হাজার পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি। যোগ্যদের সামাজিক ভাতা দেওয়া হয়নি। গরিব ও নিম্ন মধ্যবিত্ত জনজাতি সাধারণ পরিবারগুলি মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির দ্বারা ঋণের ফাঁদে আবদ্ধ হয়। সরকার এটা নিয়ে নির্বিকার, এবং রুজবেলি সহ চিটফান্ডগুলা রাজ্যের 14 লক্ষ মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে শাসক পার্টির প্রতিশ্রুতি ছিল ক্ষমতা আসলে আমরা তাদের ওই 14 লক্ষ মানুষের টাকা ফেরতে ব্যবস্থা করবো ইত্যাদি। কোনো উদ্যোগ নেই। এবং রাজ্যে আমরা ডিমান্ড করেছি, প্রথম বিধানসভা অধিবেশনেও আমি বলেছিলাম প্রত্যেকটা কমিউনিটির জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা। যেমন ট্রাইবেলে আগে ডালং কিন্তু অন্তর্ভুক্ত ছিল না, এখন 20টা জনজাতি ত্রিপুরাতে বসবাস করে। তাদের সংস্কৃতি রক্ষা করার জন্য
আর্থিক সামাজিক রক্ষা করার জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল বানানো যায় প্রত্যেকের জন্য। যেমন আসামে গগৈ নেতৃত্বে যখন সরকার ছিল, বেশ কিন্তু সম্প্রদায়ের ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করেছিল। ভারতীয় সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী রাজ্য সরকার করতে পারে। যেমন রিয়াং নৃত্য নিয়ে আমরা খুব গরিমা করি, দেশ বিদেশে আমরা পাঠাই, কিন্তু রিয়াং নৃত্যটা রক্ষা করার জন্য কি ব্যবস্থা আছে? যে রিয়াং ডেভেলপমেন্ট কাউন্সিল যদি গঠন হয়, সরকারিভাবে গেজেট নোটিফিকেশন করে ইলেক্টেড বডি করবে এবং তাদের হাতে যাই টাকা দেয় তারা বৎসরে বাজেট তৈরি করবে, প্রকল্প তৈরি করবে এবং তাদের নাচ গান শিক্ষা ইত্যাদি তারা দেখবে। সরকারি কর্মচারী কন্ট্রোল করবে। ত্রিপুরী সমাজে যত আছে 20টা কমিউনিটির জন্য 20টা ডেভেলপমেন্ট কাউন্সিল করা। এরপরে যে ক্ষুদ্র সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়, বিষ্ণুপুরিয়া মণিপুর, তাদেরও করা দরকার। বাঙালির মধ্যেও মালাগার ডেভেলপমেন্ট কাউন্সিল, নাথ ডেভেলপমেন্ট কাউন্সিল, কারণ বাজেটের 0.1% দিলেও তো এটা সঠিকভাবে তাদের সম্প্রদায়কে উন্নয়ন করার জন্য নিজেরাই সেটা করতে পারে। সুতরাং আমি এটা উল্লেখ নেই। আরেকটি কথা বলতে চাই, রাজ্যে নারী নাবালিকা, শিশুকন্যা খুন, যৌন হিংসামূলক, অমানবিক, অপরাধমূলক ঘটনা লাগামহীনভাবে বেড়ে চলছে। এটা অস্বীকার করতে পারবে না। জিরানিয়াতে এমনকি আগরতলা স্টেশনে রেলের ওয়াগন ভর্তি নজিরবিহীন নেশা সামগ্রী আসছে, এটা কোনো উল্লেখ নেই। নেশামুক্ত ত্রিপুরা নামে কার্যত রাজ্য নেশায় সমুদ্রে ভাসছে। নেশাকে জাতীয় বিপদ হিসাবে ঘোষণা করে আন্তর্জাতিক প্রচার চক্র ও নেটওয়ার্ককে নির্মূল করা হচ্ছে না, সীমান্ত সুরক্ষিত করা হচ্ছে না। রাজনৈতিক চাপমুক্ত তদন্ত চাই। সরকারি ক্ষেত্রে 61,000-এর উপরে সরকারি পদে নিয়োগ নেই। 2023 সালে বিধানসভা নির্বাচনে স্পেশাল পুলিশ অফিসার পদে 6,062 পদ সৃষ্টি করে বিজ্ঞপ্তি জারি করেছিল গভর্নমেন্ট, কিন্তু আজও কোনো নিয়োগ নেই। সম্প্রতি কমিউনিটি হেলথ গাইড হিসাবে কর্মরত স্বাস্থ্য কর্মীদের বিকল্প কোনো কিছু না করে ছাঁটাই করা হয়েছে। রেগা প্রকল্পে বর্তমানে কাজ নেই। এই বছরে গড়ে মাত্র 30 থেকে 35 দিনও কাজ হয়নি। সামাজিক ভাতা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। আইনের সংসদ ভেঙে পড়েছে। রাষ্ট্রবাদীরা, শরিক দলের কর্মীরা, আধিকারিক, সরকারি অফিসার আধিকারিক, বাস্তুকার পুলিশ আধিকারিকদের আক্রমণ করছে, এটা অস্বীকার করার কথা নয়। সরকারি কাজে, উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি করছে, স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। এইসব ব্যাপারে কিন্তু আমাদের মহামান্য রাজ্যপালের এই যে ভাষণের মধ্যে উল্লেখ নাই। গত 1 মাসে 10 জন খুন হয়েছে। স্বাভাবিক মৃত্যুর ঘটনা, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা 30টি, ছিনতাই চুরি ঘটনা 27টি, অপহরণ 2টি। শাসক দলে আশ্রিত জমি মবিলের অবাধ অত্যাচারে নাগরিক জীবন জীবিকা বিপন্ন হয়ে আছে। সরকারের সমালোচনা করায় কমেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস অন্যায়ভাবে জেলবন্দি দিলেন। রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের বেছে বেছে পরিকল্পিতভাবে বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা পুলিশের সামনে নৃশংসভাবে আক্রমণ করছে। হাসপাতালে উপযুক্ত নার্স, প্যারামেডিক্যাল ও স্বাস্থ্য কর্মী নেই, বিশেষজ্ঞ চিকিৎসা নেই। এমনকি জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা বেতন ভাতা পায় না ইত্যাদি। পাশাপাশি
দুর্নীতি ও কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের এই হাউসে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয় সরাসরি সংবাদ মাধ্যমে মন্ত্রীদের অবাঞ্ছিত সুযোগ সুবিধা ব্যবহার করে রাজ্যের ঠিকাদার কোম্পানি ও ব্যবসায়ীদের কাছ থেকে সোর্স মানি হিসেবে ঘুষ নেওয়ার কথা নিজে গর্ব করে বলেছে, কেউ অস্বীকার করতে পারবে না। সংবিধান ও আইন আজ বিজেপির মন্ত্রীরা তোয়াক্কা করেন না। স্বাভাবিকভাবে সোর্স মানি মন্ত্রীকে বরখাস্ত দাবিও উঠেছে। দুর্নীতি প্রতিরোধ আইনানুগ যাই তাকে গ্রেপ্তার করারও দাবি উঠেছে। এক কথায় রাজ্যের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন প্রায় ভেঙে পড়েছে। মাননীয় চেয়ারম্যান সাহেব, আরো 1 মিনিট বলে শেষ করব। 2025-এ গন্ডাছড়া, কেটরাবালি, কদমতলা, পেকুড়ার সাথে রাজ্যের ইতিহাসে নজিরবিহীন একের পর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এইসব প্রতিরোধ করার মতন কোনো বক্তব্য এখানে নেই। প্রকৃত অপরাধীদের কোথাও গ্রেপ্তার করা হয়নি, শাস্তি দেওয়া তো দূরের কথা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। এমত অবস্থায় সম্প্রতি 2026-এ শুরুতে এখন প্রতিক্রিয়ায় সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে। সরকার এখনো নির্বিকার, সাংবিধানিক দায়িত্ব পালন করতে প্রায় ব্যর্থ হয়েছে। কারণ সরকারের মদতে আরএসএস, বিজেপি সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষ চাষ করছে। প্রতিক্রিয়ায় জনপ্রতিনিধি তথা মাননীয় মন্ত্রী নিজেই বিদ্বেষ সরাতে ব্যস্ত, এটা তো সবাই দেখেছে। তিনি নিজে এই সাম্প্রদায়িক হিংসামূলক ঘটনার জন্য মনে হয় দায়ী। যাই হোক, শেষ দিকে আমি বলছি, Point of clarification. 1 মিনিট স্যার। Point of order, sir. মাননীয় সদস্য, সিনিয়র সদস্য বিধানসভাতে এই যে আমাদের রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে কিন্তু হাইপোথেটিক্যাল কোনো কথা বলার সুযোগ নেই। মনে হয়, বোধ হয়, এইরকম বিষয় কিন্তু বলার নেই। আমার মনে হয় আপনি স্ট্যান্ড করুন যে ইয়েস আপনি মন্ত্রী যুক্ত, বোধ হয়, মনে হয়, এটা তো এইভাবে বলতে পারেন আপনি বিধানসভাতে। আর যদি প্রমাণ থাকে বলুন। মাননীয় চেয়ারম্যান সাহেব, মিনিস্টার মহোদয় ক্লারিফিকেশন দিতে চেয়েছেন পয়েন্ট অফ অর্ডার, কিন্তু উনি তো বলেছেন, অস্বীকার করতে পারবেন না তো, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, রেকর্ড রয়েছে। যাই হোক, আজ যখন কগৌরব ভাষাভাষী মানুষ নিজেদের ভাষার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, তখন হঠাৎ করে বিদেশি লিপি নয়, দেশীয় দেবনাগরী লিপি, প্রশাসনিক সুবিধা যুক্তি সামনে আনা হচ্ছে। আগরতলা অনুষ্ঠিত উত্তর পূর্ব রাজভাষা সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এই দেবনাগরী লিপি চাপিয়ে দেওয়ার প্রয়াস সম্পূর্ণরূপে আরএসএস ও এর ভাবনা প্রসূত, যা তাদের হিন্দুস্তান তথা এক কেন্দ্রীভূত সাংস্কৃতিক আধিপত্যবাদী জাতীয়তাবাদী প্রকল্পের অঙ্গ, যা রাজ্যের গণ অসন্তোষের জন্ম দিতে বাধ্য। কারণ ভাষা কোনো রাষ্ট্রের সম্পত্তি নয়, এটি জনগণের মত প্রকাশের অধিকার। এটা মত প্রকাশের অধিকার বা সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর আক্রমণ। লিপি ঠিক করবে ভাষাভাষী মানুষ। ভাষা প্রশ্নে আরএসএস ও বিজেপি গণতন্ত্রের প্রতি ভণ্ডামি ও বিভাজনের রাজনীতি করছে। রাজ্যের জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে। ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আসলে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। সুতরাং যারা যে লিপিতে করতে চায় সেই লিপিতে দেওয়া উচিত। এত যদি ইংরেজি বিরোধী হয়,
আমরা তো ঘুম থেকে উঠে ইংরেজি, সরকারি যে লেনদেন হচ্ছে সব ইংরেজি ভাষায়, এটা বন্ধ করেন, তাহলে হিন্দিতেই শুরু হোক। এটা তো বলবেন না, যার ভাষা তাদের সেই ভাষাই তারা দেওয়া হোক, তারা যা যায়। সুতরাং আমি চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ সময় দিয়েছেন, শেষে একটি কথা বলে আমি শেষ করব। এই যে তিপ্রা মাথার মদতে ত্রিপুরাশা সিভিল সোসাইটি 24 ঘন্টা ত্রিপুরা বন কার্যত ত্রিপাক্ষিক চুক্তি হতাশা থেকে ডাকা হয়েছে, আমরা যা মনে করি। ওনার যে দেখেছিল ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে এটা কি, এটা তো এখন আমরা বুঝি না। এই হাউসে এটা বিবৃতি দেওয়া উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দেওয়া দরকার। এই চুক্তি হয়েছে, এটা তো আমরা অন্ধকার রেখেছি রাজ্যের মানুষকে। এবং যারা জনজাতি অংশের মানুষ তারাও সবাই জানে না ত্রিপাক্ষিক চুক্তিতে কি কি বিষয় আছে, সেটা এটা প্রকাশ করা দরকার। তো আমি পরিশেষে আমি চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। মহামান্য রাজ্যপালের ভাষণের উপর এবার আলোচনা রাখবেন মাননীয় এলপি মহোদয় শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। স্যার, গত 13 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই হাউসে গত 1 বছর সময়কাল 2025 ইংরাজিতে রাজ্য সরকারের অধীনে যে সমস্ত কাজকর্ম হয়েছে, রাজ্য সরকারের তাদের দৃষ্টিতে যেটা অভূতপূর্ব সাফল্য হিসাবে তারা মনে করেছেন, মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্য দিয়ে সেগুলো তুলে ধরা হয়েছে। স্যার, এটা বলার আগে একটা কথা বলিনি আমি। মাননীয় রাজ্যপাল সেদিন শুরুতে ককবরকে একটা সেন্টেন্স এবং তারপর পুরো বক্তৃতা বাংলায় তিনি রেখেছেন, অভূতপূর্ব। আমি বলবো, হ্যাঁ ঠিকই, মাননীয় সংসদীয় মন্ত্রীও বলেছেন যে দারুণভাবে তিনি এই বক্তব্যটা পেশ করেছেন। অনেকেই এরকমভাবে ভাষা না বুঝলেও অন্যভাবে অন্য লিপিতে লিখে, নিজের লিপিতে লিখে এটা বলেন, কিন্তু তার যে উচ্চারণ ইত্যাদি বা এই ভাব প্রকাশ এটা সবসময় হয় না। কিন্তু সেদিন মাননীয় রাজ্যপাল মহোদয় তিনি দারুণভাবে এটা করেছেন, সত্যি আমিও অভিভূত। এই জন্য মাননীয় রাজ্যপাল মহোদয়কে আমাদের হাউসের তরফ থেকে ধন্যবাদ। কিন্তু স্যার, তার ভাষণ দেওয়াকে ধন্যবাদ জানালে যে ভাষণ এখানে প্রস্তুত করা হয়েছে, ভাষণ খারিজ হোক এটা বলবো না, আমরা কিছু অ্যামেন্ডমেন্ট দেওয়ার মধ্য দিয়ে সরকার তারা যেমন গাছের উপরে থেকে সব দেখছেন, সবটা ঠিক সেরকমভাবে নিরীক্ষণ করতে পারেন না। মনে হচ্ছে তারা যেভাবে কাজ করছেন সবটাই যেন একেবারে নিখুঁত, জনগণ এটা মেনে নিচ্ছেন না। বাস্তবের মাটিতে জনগণের অনুভূতি কি এবং সেই কাজকর্মগুলো কিভাবে হলে পরে এটা আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি আমাদের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে, সকল অংশের মানুষ এটাকে
ওন করতে পারে, অর্থাৎ এটা আমাদের। কাজে সে সমস্ত বিষয়ে সরকার তার আগামী দিনের কাজকর্মগুলোতে যাতে তারা একটু সেভাবে সতর্ক হতে পারেন, আরো বেশি নিজেদেরকে তৈরি করতে পারেন, সে উদ্দেশ্যেই একটা গঠনমূলক উদ্দেশ্য নিয়ে আমাদের এই অবতারণা। তো এই ক্ষেত্রেতে বিরোধী বেঞ্চের তরফ থেকে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে। আমি সেগুলোর পক্ষে সব কথা বলবো না, আমি যে বিষয়গুলো দিয়েছি তার উপরেই কয়েকটাতে আমি স্ট্রেস করতে চাই। স্যার, এখানে প্রথমেই বলে রাখি, আজকে সম্ভবত বিকালবেলা 4টার সময়তে আমাদের স্টেট ইলেকশন কমিশন আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন ঘোষণা করবেন। লোকসভা, বিধানসভা, তারপরেই এই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তার গুরুত্ব, এটা শুধু এডিসি এলাকার জন্য নয়, গোটা ত্রিপুরা রাজ্যের বিকাশ যদি আমরা ঘটাতে চাই, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ও বলেন না তা নয়, কিন্তু স্যার এই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা শব্দ উচ্চারণ হয়, তার মধ্য দিয়েই যে সরকারের দুর্বলতা, এই অঞ্চলে রাজ্যের পশ্চাৎপদ অংশ এলাকা হিসাবেও এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক হিসাবেও এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের এই দুর্বলতা থেকে তাদেরকে তুলে আনার জন্যই সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্যের মধ্যে ষষ্ঠ তফসিল মোতাবেক এই স্বশাসিত জেলা পরিষদ তৈরি হয়েছে এবং অনেকগুলো প্রভিশন এবং একটা শব্দ সেখানে যুক্ত করা হয়েছে, অটোনমাস, স্বশাসিত, সাক বাই নাইকল সাক, বাট তার কোনো উল্লেখ নেই। এটা কি ব্যর্থতা, না এডিসিকে সম্পূর্ণভাবে এডিসির প্রতি উদাসীনতা? এডিসির প্রতি উদাসীনতা মানে হলো ত্রিপুরা রাজ্যের 1/3 অংশের মানুষ, তাদের প্রতি অন্যায়, তাদের প্রতি উদাসীনতা। স্যার, এখানে মাননীয় বিরোচিত বাবু বলেছেন এবং মাননীয় নির্মল বিশ্বাস মহোদয় বলেছেন যে এডিসি এলাকার ভিলেজ কমিটি তার মেয়াদ শেষ হবার পর আরো প্রায় 5 বছর হতে চলেছে। এটা শুধু দুর্ভাগ্যের না, অতি লজ্জার। এ রাজ্যের একটা রাজনৈতিক দলের এবং সেই দল আবার সরকারের শরিক ত্রিপুরামথা দলকে আমি ধন্যবাদ জানাবো। তারা শরিক দল হয়েও শরিক দলের এই অযাচিত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ভাবে এই তাদের দৃষ্টির কারণে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হয়েছে। এটা সামগ্রিক ব্যর্থতা নয়, এটা এই রাজ্যের 14-15 লক্ষ ট্রাইবেল অংশের মানুষ এবং এডিসি এলাকার প্রতি চরম যে তাদের প্রতি যে অন্যায় নয়। তার সাথে স্যার, এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, কিসা খানাদি স্যার, যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা আলাদা একটা সাংবিধানিক সংস্থা হলেও দিস ইজ টোটালি সেই autonomous district council, every subject is transacted through the Tripura tribal areas autonomous district council, তার বাজেট, তার বিল এবং সবকিছু ক্যাবিনেটের ভেতরে, সরকারের ভেতরে, অ্যাকর্ডিং টু দি
rules of the business. Tribal Welfare Minister is the custodian of the Tripura tribal areas, Autonomous Council. তিনি সরকারকে এই এডিসির সমস্ত জ্বালা যন্ত্রণা শোক দুঃখের কথা অবহিত করবেন। তিনি যে সরকারের ভিতরে ক্যাবিনেটের ভিতরে টিটিএডিসির হয়ে তিনি ফাইট করবেন। কিন্তু স্যার আমার মনে হয়েছে এই মাননীয় মন্ত্রীকে খুব বিনয়ের সাথে বলবো, তিনি এই ক্ষেত্রেতে তার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে সেই জায়গাতে উদাসীন। এখানে বলছি আমি এই ইয়েগুলো আনিনি, আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম যে এডিসি এলাকার মধ্যে তার নতুন নতুন করে সাবজোনাল করেছে, জোনাল করেছে, এডিসি এলাকা বা এডিসির তরফ থেকে অনেকগুলো বিল উত্থাপন হয়েছে। এডিসি এলাকা বলছে বারবার তারা এডিসি তরফ থেকে তারা টাকা পাচ্ছে না। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দিস ম্যাটার্স? স্যার স্যার আপনি তো মাননীয় চেয়ারম্যান, আপনি টোটাল এই সেক্রেটারিয়েট ইয়াতে কি বলে অ্যাসেম্বলির সেক্রেটারি সম্পর্কে হয়তো জানেন না, কিন্তু আপনার মাধ্যমে বলছি তুই সিন্স ইউ আর চেয়ার এবং সেক্রেটারির মধ্যে শুনছেন, এডিসি রিলেটেড প্রায় সমস্ত আমার কোশ্চেন ডিসঅ্যালাউড এবং কতগুলো রুলস দেখানো হয়েছে। আমি বলবো যদি অ্যাসেম্বলি সেক্রেটারি এই কাজটা করে থাকে, অ্যাসেম্বলি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এখানে বসে আছেন, তারাও শুনছেন হোয়াট ইউ আর ডুইং। তার মানে হলো যে এডিসি সম্পর্কে এই বিধানসভাতে কিছু আলোচনা হোক, এডিসির মানুষের যে অ্যাসপিরেশন এটা ভেন্টিলেটেড হোক, আপনারা চান না? তো সেই জায়গাতে সচেতন ভাবে হোক বা অচেতন ভাবে ইউ আর ডুইং ইনজাস্টিস টু দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস কাউন্সিল। এবং এই জায়গায় মাননীয় সরাসরি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার নোনোয়াং কই আনসার নাই কি সাবন না শিখদি, কারণ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্টার নট অনলি টু ডিস্ট্রিবিউট সাম ব্ল্যাঙ্কেট অর ইয়ার্ন খুতুং tung tham কম্বল কাবো আবশ্যক বিলি খেলে নেবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইয়াস ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটাও করবে, কিছু স্টাইপেন্ডও বিলি করবে, কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইজ দি কাস্টোডিয়ান অফ দি রাইটস অফ দি আদিবাসী পিপল, ট্রাইবাল পিপল ইন দিস স্টেট on the question of the land, on the question of their rights, on the question of their language, on the question of the script, everything. কিন্তু সেই জায়গায় সরকারের দৃষ্টিভঙ্গি এই বিধানসভাতে এতগুলি প্রশ্ন আসলো, সেদিক থেকে এটা চর্চা করার মধ্য দিয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ক্ষেত্রেতে যে ভূমিকা নিতে পারতেন স্যার, এটা সম্পূর্ণ অনুপস্থিত। আমি গভীরভাবে দুঃখিত, এটা বাঞ্ছনীয় না, এটা হওয়া উচিত না। এবং এই কারণেই আমি অন্যরা যেভাবে বলে সেভাবে বলতে চাই না। এই যে মাননীয় বিরোধী সেনা মহোদয় বলেছেন যে এডিসি নির্বাচন আসছে, আজকে হয়তো ঘোষণা হবে, আমি গতকাল দেখেছি আজকে 4টা নাকি ঘোষণা হবে, কিন্তু তিনি তার আতঙ্কের কথা বলছেন না। কেন বলছেন? যেভাবে এই এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে আমাদের রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে যিনি আছেন তার তরফ থেকে এবং অন্যদিকের তরফ থেকেও হয়তো কেউ কেউ বলতে পারেন এতে তো আপনাদের সুবিধাই হয়ে গেল, যে না, হ্যাঁ অবশ্যই হয়তো কেউ কেউ মনে করতেই পারেন, কিন্তু সামগ্রিকভাবে ফর দ্য হেলথ অফ আ ডেমোক্রেসি, ফর দ্য হেলথ অফ দ্য স্টেটস, আমাদের সোশিও কালচারাল ইকোনমিক্যাল পলিটিক্যাল স্টেবিলিটির জন্য এরকম পরিবেশ হওয়া কি বাঞ্ছনীয়? সেই কারণেই এই এনিমিটি, সেই কারণেই এই লগার হেডিং,
এই কনফ্লিক্ট এটা কোথায় গিয়ে পড়বে, আবার কম্প্রোমাইজ হয়ে যাবে কিনা এটা পরে, এটা এখানের বিষয় না। কিন্তু যা হয়েছে, যা ডেমনস্ট্রেশন হচ্ছে, এটা তো বাঞ্ছনীয় না, এবং এটা এই সমস্ত উদাসীনতার কারণ থেকে এগুলো হচ্ছে, এগুলি এড়ানো উচিত। সরকার যেন এগুলো সম্পর্কে আগামী দিনগুলোতে আরো সতর্ক হন, আমি সে অনুরোধ করব। স্যার, আমার সেকেন্ড পয়েন্ট অন দি ল অ্যান্ড অর্ডার। এখানে যে পরিসংখ্যান মাননীয় রাজ্যপালের বক্তব্যের উত্তর দিয়ে সরকার প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, এটা বাস্তবের সাথে এই পরিসংখ্যানের কোনো সম্পর্ক নেই। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা এটা অদৃশ্য কিছু শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরছে সর্বস্ত ক্ষেত্রে, আর আক্রান্ত মানুষ ভয়ে কম্পিত। তারা থানায় গিয়ে অভিযোগ জানাতে ভয় পান, আবার অভিযোগ জানিয়ে শেষে আবার বাধ্য হন নিজেরা গিয়ে অভিযোগ তুলে নিতে। তারপরও ইভেন দো মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই, এটা খুবই ভালো হয়েছে, গতকালই স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তুত ছিল, এরকম একেবারে ফিল্টার্ড, পরিশীলিত, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাতে সরকারের ভাবমূর্তি ভালো দেখানো যায়, এটা দেখাতে গিয়েও যে চিত্র এখানে উপস্থিত হয়েছে, আমি সব চিত্র তো আমি এখানে বলার এই সময়ও দেবেন না, আমি নেবও না। স্যার, কয়েকটা বিষয়, যে কোনো সমাজে সবচেয়ে বেশি নাজুক, সবচেয়ে বেশি স্পর্শকাতর কারা? মহিলা, শিশু এবং দুর্বল তরুণা। এই ক্ষেত্রেতে আমার একটা প্রশ্ন ছিল যে ওমেন্সের উপরে অ্যাট্রোসিটিসের চিত্র কি গত 1 বছরে, গত 3 বছর বা 8 বছরের কথা জিজ্ঞেস করিনি স্যার, গতকালই আমার কাছে উত্তরগুলি আছে এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী হিসাব করেছেন যে গত 1 বছরে কতজন মহিলা কিডন্যাপড হয়েছেন। 125, দ্যাট ইজ প্রতি 3.5 দিন অন্তর একজন মহিলা কিডন্যাপ হচ্ছে রাজ্যে। গত 1 বছরে কতজন মহিলা ধর্ষিতা হচ্ছেন? 168। তার মানে প্রতি 2 দিন অন্তর একজন মহিলা র্যাপড, গ্যাং র্যাপ হচ্ছেন। মলেস্টেশন অর্থাৎ নানাভাবে মহিলা অত্যাচারিত বা অপমানিত, লাঞ্ছিত হচ্ছেন, তার সংখ্যা কত? 116। তার মানে প্রতি 2 দিনে একজন। ডাউরি ডেথ 29 জন, তার মানে প্রতি 12.5 দিনে একজন মহিলা পণ ইত্যাদি কারণে নিহত হচ্ছেন। টর্চার 206, তার মানে প্রতি 2 দিন অন্তর একজন মহিলা টর্চার্ড হচ্ছেন। তারপর ক্রাইম এগেনস্ট ওমেন, হাউ মেনি? 667, মানে প্রতিদিন 2 জন করে মহিলা বিভিন্ন জায়গাতে সেরকম ভাবে টর্চার হচ্ছেন, বিভিন্নভাবে এদের বিরুদ্ধে ক্রাইম হচ্ছে। দিস ইজ দি স্টেটমেন্ট অফ দি অনারেবল চিফ মিনিস্টার ফ্রম দি হোম ডিপার্টমেন্ট। স্যার, সবচেয়ে ভয়ঙ্কর কোন জায়গাতে? ইয়েস, সমাজে অপরাধ হয়, অপরাধ দমানোর জন্য ব্যবস্থা থাকে, আইন আছে, ব্যবস্থা আছে, কিন্তু এই সময়তে শাস্তি কত? কিডন্যাপ 0, রেপে 0, মলেস্টেশনে 0, ডাউরি ডেথে 0, টর্চারে 0, 0। কোনো কনভিক্ট নেই, কেউ শাস্তি হয় না। আমি যে কথাটা বললাম স্যার, যে সুন্দর করে ফিল্টার করে একেবারে সাজিয়ে গুছিয়ে যে আইন শৃঙ্খলার চিত্র দেখানো হয়েছে, তার সাথে বাস্তবের চিত্র সম্পূর্ণভাবে ভিন্ন। এটাই মারাত্মক। শুধু একটা দিক বললাম
স্যার তারপর এটাও ল অ্যান্ড অর্ডারের মধ্যে আসে। একটা প্রশ্ন গতকালই ছিল, কিসের পয়েন্ট অফ অর্ডার এখানে? ইউ রিপ্লাইড when you term will come, you replied. এখানে পয়েন্ট অর্ডার তো হয় না এই জায়গাতে। I have simple point of order. You have made your statement না that যে রাজ্যে একটাও রেপ কেস কনভিক্টেড নেই। তো আমার বক্তব্য আপনার কাছ থেকে জানতে চাই যে এগুলি কি কেস কমপ্লিট হয়ে গেছে, তারা কি মুক্ত হয়ে গেছে নাকি আন্ডার ট্রায়াল, কোনটা? না এটা সাবজুডিস? আমি মানে অনারেবল মিনিস্টার, প্লিজ কাইন্ডলি গো থ্রু দি answered yesterday table in the house by the honorable chief minister. You go through by that. Of course, কতগুলি কেস থাকতেই পারে, কেস রেজিস্টার্ড হতে পারে, তার মানে কি যে কনভিক্ট হবে না বা সাজা হবে না, এটা কোনো কথা হয়? Why you are misguiding the house? I am not misguiding. You are misguiding that. You cannot misguide the house like this. Sir, you cannot misguide the house. হতে পারে না, এবার তো ইন্টারাপশন হতে পারে না। কেসে মুকুব হয়ে গেছে, এটা হতে পারে নাকি? আরে এটা কি কথা? চিফ মিনিস্টার যা বলেছে তাই বলছি আমি। নাম্বার দিতে পারে আপনাকে, এতগুলো কেস হয়েছে। আরে it doesn't mean that they all free from the case. You go through the statement. You cannot misguide the house. Are what you are misguiding? How? Every time you are misguiding. How? Are that How? way? You have no right to intervene to me here. Honorable Chief Minister has replied during the question hours how many cases has been registered. It doesn't mean that all the victim they will not get the justice. I will give you this paper. You go through it. You please. মুখ্যমন্ত্রী সাহেব কি করে আপনাকে নাম্বারটা কি করে দিল? কেস রেজিস্টার হয়েছে বলে তো নাম্বারটা দিয়েছে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করো। এটা আপনাদের সামনে যে কেস রেজিস্টার হয়নি। You take it. You take it and return me. আপনি go through এই সময় পড়ুন, পরে আমাকে রিটার্ন করুন। স্যার, ল্যান্ড মাফিয়া এরকম একটা প্রশ্ন ছিল গতকাল। বলেছে 109 জন, এটা 109 জন না স্যার। এই রাজ্যের মধ্যে এখন কোথাও যদি জমি বিক্রি হয়, বিক্রেতার পয়সা দিতে হয়, যে ক্রয় করেন তাকে দিতে হয়, ফ্ল্যাট করবেন দিতে হয়, বাড়ি মেরামত করতে ইট কিনবেন সিমেন্ট করতেন এখানে গিয়ে হাজির হয়। এই পরিবেশ আগরতলা শহর থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে। আমি এটা বলছি এই কারণে, এগুলো দেখুন। আরে আলটিমেটলি কালকেই আমরা এই সমাজের মানুষ, কালকে আমরা সবাই এমএলএ থাকবো না, মন্ত্রী থাকবো না, পাবলিক হয়ে যাব। ঠিক আছে, তা আপনারা তো ঠিক করবেন এগুলো। ঠিক আছে, আমরা শিখে গেছি, আপনি ঠিক করবেন তো, এই জন্য তো আপনার দিকে গেছেন। স্যার, আরো একটা ঘটনা স্যার, যে এই রাজ্যের যে আইন শৃঙ্খলা কোথায় নেমেছে। এক্সটার্নাল কি করে বাইরে থেকে এভাবে আসবে স্যার? এটাই হলো যে কি রকম যে ল অ্যান্ড অর্ডার যে ডিউরেশন যে কোন জায়গায় পড়ছে, এই আনসার থেকেই তার রিফ্লেকশন সেখানে হয়। স্যার, থার্ড যেটা আমি বলতে চাই সেটা হলো কর্মসংস্থান, গ্রামীণ কর্মসংস্থান, চাকরি না, সরকারি চাকরি তো আমি আসছি, আমার পয়েন্ট আছে। এমজিএন রেগা, ঠিক আছে, এমজিএন রেগা এখন জিরামজি হয়েছে, 125 দিন কাজ দেবেন। তো এমজিএন রেগা থাকার সময়তে 100 দিন কাজ দেওয়া কেউ তো না করেনি। বিরোধীবাবু বলেছেন গত অর্থ বছরে মাত্র 32-33 দিনে কাজ হয়েছে গড়ে। তাও এই সেদিন আমি 6 বিধানসভা কেন্দ্র এলাকাতে একটা জনসভা করে এসেছি। গোবিন্দবাড়ি, মানিকপুর, ভেতর থেকে লোকজন এসছেন। গাড়ি ঘোড়া নেই, পয়সা করি, আমরাও গাড়ি প্রোভাইড করতে পারি না।
তবু কিছু লোক এসছেন। আমি জিজ্ঞেস করলাম যে আগে তো আর একটু বেশি লোক আসতো, অন্তত পুরুষরা আসতো, এবার তো মহিলা এসছে, পুরুষ কেন আসলো না? বলছে কোত্থেকে আসবে, কাজ নেই, শুধু গোবিন্দবাড়ি, হরিয়ামণি পাড়া এই সমস্ত এলাকা থেকে 4 থেকে 500 লোক বলছে এই মুহূর্তে তারা বাংলাদেশে আছে। কি করছে? যে গন্ধকি, আমরা ককবরকে বলি, গান্ধী তুলতে গেছেন, পেটের দায়। স্যার, আগরতলা শহরে অনেকগুলো হাইরাস বিল্ডিং হচ্ছে, আপনি গিয়ে দেখুন। সেখানে এখন বেশিরভাগ কর্মচারী আগে আসাম থেকে আসতো, মুর্শিদাবাদ থেকে আসতো, বিহার থেকে আসতো, এখন এদের জায়গা দখল করেছে সস্তা শ্রম পাহাড়ের লোকগুলো, বাধ্য হয়ে, সাধে না। এই ছামুন্ন, গোবিন্দবাড়ি, রস্যাবাড়ি সব এলাকার লোক, আমি মাননীয় ট্রাইবাল মিনিস্টারকে বলবো এবং ত্রিপুরামথায় আমাদের বন্ধুদেরও বলবো যারা এডিসি চালাচ্ছেন 5 বছর ধরে, কি চিত্র, কোথাকার এই সমস্ত প্রত্যন্ত এলাকার ছেলেরা তারা আগরতলার সমস্ত সস্তায় মজুরি দিতে বাধ্য হচ্ছে। তো সেই জন্যই তো চাই আমরা রেগাতে আরো কাজ চাই, কিন্তু এই আইন বাতিল হয়ে গেল, এখন নতুন আইন আসলো, বলছেন 125 দিন কাজ দেবেন। তো রেগায় কাজ দেওয়ার ক্ষেত্রে তো কোনো অসুবিধা ছিল না, কেন হলো না? তো এই কথাগুলো মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে উল্লেখ নেই। স্যার, আমার তৃতীয় পয়েন্ট, মাননীয় উনি চলে গেছেন আবার, আমাদের মেয়র মহোদয়, আগরতলাতে স্মার্ট সিটি কাজ হচ্ছে, হ্যাঁ, কাগজে পত্রে বহু কোটি টাকার কাজ হচ্ছে। কাগজ পড়লে, এবং গতকাল মাননীয় অর্থমন্ত্রীও যেরকম ভাবে পরে শুনিয়েছেন আগামী দিনের পরিকল্পনা, বা এই রাজ্যপালের ভাষণেও, কিন্তু আগরতলা শহরের এখন অবস্থাটা কি? আমরা এসকর্ট নিয়ে এই অ্যাসেম্বলি থেকে মেলান মাঠ পুষতে আধা ঘন্টার সময় লেগে যায়। আর সাধারণ মানুষ, আমাদের মতো অসাধারণ কজন আছে, তাদের অবস্থা কি? এত গাড়ি, এত ঘোড়া, কেন এগুলো? কারণ এখন বেকার সমস্যা মানে হলো কিছু লোন নাও, একটা অটো নামাও, একটা টমটম নামাও। এটা তো বেকার সমস্যার সমাধান হলো না। পেটের বাঁচার জন্য, এবং এর জন্য রাস্তাঘাট আরো প্রশস্ত হওয়া দরকার, ট্রাফিক জ্যাম কমানো দরকার, ঠিক। কিন্তু এটা করতে গিয়ে যেভাবে বোলডোজার লাগিয়ে হকারদেরকে বললো, হ্যাঁ এরকম থাকুক, হকাররা রাস্তা দখল করে অন্য অসুবিধা করবে, এটা ব্যক্তিগতভাবে আমিও চাই না। কিন্তু তারা তো মানুষ, তারা তো একেবারে সাদে শখে দিয়ে এখানে আসেন, তাদের জন্য পরিকল্পনা করতে হবে। অতীতের সরকার এরকম বহু মার্কেট করেছে, এদেরকে পুনর্বাসন দিয়েছে। তো এই জাতীয় পুনর্বাসন আগে করুন, তারপরে ব্যবস্থা করুন। তার সাথে যাতে গ্রামের লোকরা এইভাবে পেটের দায়ে আগরতলা শহরে এইভাবে ভিড় না করতে হয়, এর ব্যবস্থা করুন। রেগার কাজ দিন, টুয়েপের কাজ দিন, কর্মসংস্থার ব্যবস্থা করুন। এগুলোর কোনো ব্যবস্থা নেই, এবং এই ঘটনার জন্যই আমরা দেখি মাঝে মধ্যেই খুবই দুঃখজনক, অমানবিক কতগুলো খবর আমরা পড়তে বাধ্য হই, যে পেটের দায়ে সন্তান বিক্রি করে। কদিন আগেও মহকুমাতে হয়েছে, একটা হয়েছে। তো এগুলো দেখার জন্য বলছি। স্যার, তারপর আমি যেটা বলতে চাইছি সেটা হলো হসপিটাল। হ্যাঁ, এখানে বাজেট প্রস্তাবেও বিশ্বমানের হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বহু দপ্তরের দায়িত্বে, তিনি সব দপ্তর, কটা দপ্তর সেটা জানি কিনা জানি না, ঠিক আছে, বলছেন যে না আমরা এই করছি সেই করছি, এবং
18-র আগে নির্বাচনের প্রতিশ্রুতিতে তারপরও বড় বড় গলায় ছিল উদয়পুরে মেডিকেল কলেজ হবে, ওই ইয়াতে ধলাই মেডিকেল কলেজ হবে, এইমস হসপিটাল হবে, জায়গা টাকাও দেখেছে, টাকাও এসছে, বিধানসভা রেকর্ড খুঁজলে পাবেন স্যার। কিন্তু অবস্থাটা কি? হসপিটালে ওই হায়দ্রাবাদ বেঙ্গালুরু থেকে মাঝে মধ্যে 2-4 জন সুপার সার্জারি সার্জন সুপার স্পেশালিটি চিকিৎসা হলো, 2-একটা অপারেশন হলেই তো এটা আমাদের এখানকার পার্মানেন্ট পরিষেবা হয়ে যায় না স্যার। এই জন্য গভর্নমেন্টকে বলবো যে এই সমস্ত লবসাইডেড ডেভেলপমেন্টটা না দেখিয়ে প্রকৃত সুপার স্পেশালিটি দরকার, কিন্তু তার আগে এই স্বাস্থ্য ক্ষেত্রে একটা সর্বজনীন কথা আছে যে ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্ট ইজ বেটার দেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ বড় রোগ ধরার আগেই এটাকে আটকানোর জন্য একদম প্রাথমিক স্তরে, গ্রাম স্তরে সেই জায়গাতে হেলথ সেন্টারগুলো এটাকে আরো ভাইব্রেন্ট করুন, আরো বেশি অ্যাক্সেসিবল করুন। কিছু ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হলো, কয়টা ইন্স্যুরেন্স কার্ডের মাধ্যমে সুযোগ পাচ্ছে মানুষ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থায় একটা সেরকম বুনিয়াদি থেকে উচ্চ স্তর অব্দি এই ব্যবস্থা যদি না করা যায়, তাহলে এটা তো সমস্ত যে বাগাড়ম্বর হয়ে যাবে এবং বাগাড়ঞ্জলি হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। স্যার, তারপর বলছি যে আমাদের সরকার বলেন আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, খুব সুন্দর স্লোগান, সত্যি মাহির স্লোগানে আপনাদের সাথে কম্পিটিশনে কেউ পারবে না, পৃথিবীতে কেউ পারবে না, ভারতবর্ষের তো প্রশ্নই ওঠে না। না না, চাইনা আপনাদের অনেক পেছনে, আরে বাবা চাইনা কোথায় লাগবেই না। কিন্তু এখানে বলা হয়েছিল যে না, এই ত্রিপুরাজ্য থেকে কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম, ডিআরডব্লিউ এই শব্দগুলি তুলে দেওয়া হবে ত্রিপুরাজ্যের মধ্যে, শব্দগুলো আর কেউ উচ্চারণ করবে না স্যার। তারপরও সর্বশিক্ষা অভিযান তারা কোর্টে রায় পেল, ফিক্সড পে আজকে সকালবেলা তুলেছি আমি, কোর্টের অর্ডার পেল যে তাদেরকে এইভাবে বঞ্চিত করা এটা অসাংবিধানিক। যে জায়গাতে আপনারা আগ বাড়িয়ে বলেছিলেন এগুলো থাকবে না, প্রথম বছরে 50,000, তারপর আরো কত, আজকে কেন কোর্ট ভার্ডিক্ট দেওয়ার পরও আবার আপনারা গিয়ে এসএলপি করছেন সুপ্রিম কোর্টে গিয়ে? আপনাদের সেই মুখগুলাকে তখন কোথায় রাখিয়েছিলেন, আজকে কেন এই অবস্থা? স্যার, এই সমস্ত ক্ষেত্রেতে সরকার একটু আমাদের সামনে বলা দরকার নেই, রিপ্লাই বলা দরকার নেই, কিন্তু আমি বলবো ট্রেজারি বেঞ্চকে, মন্ত্রিসভার সদস্যদেরকে, প্লিজ একটু সেলফ ইন্ট্রোস্পেকশন করুন। দেওয়ালে কিন্তু সব লেখা হচ্ছে স্যার। তারপর যেটা বলতে চাইছি যে ফ্রিডম অফ প্রেস, আমি দেখলাম এই গত কদিন আগে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা আগরতলা শহরে একটা বিশাল একটা সভা করেছে। হ্যাঁ, তাদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে, এটা আলাদা জিনিস, কিন্তু সবটা বলতে গিয়ে বলছেন যে আজকাল যে সংবাদপত্র আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, হকার আক্রান্ত, কি অবস্থা। হ্যাঁ, তো মার্ডার হয়েছে কিভাবে? সুপ্রিম কোর্টে তো আপনি বলেছেন ইয়েতে সিবিআই কোথায় এখন? সিবিআই এর ফাইল কেন গুটিয়ে রাখছেন? বলুন না, ঠিক আছে মার্ডার হয়েছে তখন, কিন্তু এই মার্ডারটা কারা করেছে, কিভাবে হয়েছে, কারা ছিল, বের করুন না, বের করুন। কেন চুপ থাকছেন এখন? কেন চুপ থাকছেন এখন? তারপর স্যার হাইওয়ে সম্পর্কে বলেছে, আমি এটা আনছি না, জল সম্পর্কে বলেছে স্যার। এখন আমি 2-4টা কথা বলতে চাইছি। মাননীয় পরিষদীয় মন্ত্রী চলে গেছেন, নিশ্চয়ই তার ঘর থেকে শুনছেন। তিনি রাজ্যপালের ভাষণ তো রাজ্যের ভেতরেই ছিল, তিনি এটাকে ন্যাশনালি, গ্লোবালি নিয়ে গেছেন, একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডে নিয়ে গেছেন। আমি সমৃদ্ধ হয়েছি, আমি থ্যাঙ্কফুল টু হিম, আই এম ভেরি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হিম। আমি শুধু মাননীয় পরিষদীয় মন্ত্রী যে সমস্ত তথ্য অবতারণা করেছেন এটাকে আরো সমৃদ্ধ করার জন্য
শুধু কয়েকটা কথা তিনি নিশ্চয়ই শুনছেন, না শুনলে পরে মাননীয় মুখ্য সচেতক মহোদয় আছেন, আপনাকে খুব হাত জোর করে বলছি, প্লিজ নোট করে রেখে তার বলবেন, যদি তিনি যাতে আমাকে পাল্টা বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেখানে তিনি বলেছেন, আমি যা আসছি, বলছেন যে ভারতবর্ষ কত এগিয়ে যাচ্ছে সাংঘাতিক ভাবে, কিন্তু আমরা কি দেখি ভারতবর্ষ কোথায় তেল কিনবে, কার সাথে কথা বলবে, আর কোন একটা দেশের প্রেসিডেন্ট ঠিক করে দিচ্ছেন সবকিছু। এখন তো এটা আর লুকোচুরির মধ্যে নাই, লুকোছাপার মধ্যে নাই, সবাই সারা পৃথিবী দেখছে আমাদের বিশ্বগুরু, আমাদের স্বাধীন কূটনীতি অবস্থার চেহারা কি। স্যার সেদিকে আমি কিছু এই তথ্য দিচ্ছি যে ভারতবর্ষের অবস্থা কি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং তার কি অবস্থার মধ্যে আছে। বলছে জিডিপি গ্রোথ আমরা তো তৃতীয়। হ্যাঁ, টাকার অঙ্কে সমস্ত ইনকাম, গরিব ধনীর সমস্ত ইনকাম জুড়ে এটাকে বলা হয় জিডিপি। জাপানের চেয়ে আমাদের জিডিপি গ্রোথ। হ্যাঁ ঠিক, সে অঙ্কে পিপিপি বলুন বা অন্য একটা বলে প্যারামিটার্স বলুন আমরা বেশি, কিন্তু জাপানের মানুষের গড়পড়তা আয়ু, গড়পড়তা ক্যালোরি, গড়পড়তা তার সুখ স্বাচ্ছন্দ্য ইনকাম আর ভারতবর্ষের মধ্যে মিলিয়ে দেখুন, তাহলে সেই জিডিপির অর্থটা কি? ভারতবর্ষে জনসংখ্যা জাপানের থেকে বহুগুণ বেশি। ভারতবর্ষের আজকে জিডিপির হিসাব রাস্তার পাশে যে ভিক্ষা করে, যে দিন আনে দিন খায়, তার সমস্ত ইনকাম জুড়ে দিয়ে এই টোটাল ভলিউম অফ ইকোনমি। বাট এটার অ্যাক্সেস কার কাছে? এটার অ্যাক্সেস মাত্র অল্প কিছু লোকের কাছে। এই জাতীয় গ্রোথ, এটা লবসাইডেড গ্রোথ। এই গ্রোথের কোনো অর্থ আছে স্যার? এই জায়গায় সেখানে যে বিভিন্ন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, সিএমআই, তিনি নীতি আয়োগের কথা বলছেন। নীতি আয়োগ তো আমি বলবো না এখানে, নীতি আয়োগ তো এটা একটা দপ্তর, প্রাইম মিনিস্টার দপ্তরের, তিনি তার মতো করে তথ্য সাজান, গ্রাউন্ডের সাথে তার সম্পর্ক নেই। এখানে আমি অনুরোধ করব, যারা কম্পিউটার সেভি ইত্যাদি অনেকেই আছেন, আপনারা যে কোনো এরকম যে ইন্টারন্যাশনালি যে সমস্ত সংস্থাগুলো এই তথ্যগুলো সরবরাহ করে, এটা চ্যাট জিপিটি হোক, গ্রক হোক, ডিপসিক হোক, বা আমাদের সিএমআই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, এখানে যান, কি বলছে? এসডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 ইংরাজিতে আমাদের অবস্থা মিডিয়াম। 193টা দেশের মধ্যে নিচু তলার দিকে আমাদের অবস্থান 130 নম্বরে। আমাদের আগে আরো 129টা দেশ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স জিএসআই 125টা দেশের মধ্যে আমাদের অবস্থান 105, অর্থাৎ 104টা দেশের পর। এমনকি বাংলাদেশের যে কদিন এত টার্মোইল হয়ে গেল তারও নিচে। এবং সেখানে বলেছে এটা সিরিয়াস। হ্যাঁ, মাননীয় পরিষদের মন্ত্রী এসছেন, ভালো কথা। লাইফ এক্সপেক্টেন্সি সেখানে যে সারা পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান 110 থেকে 120 নম্বরে, এটা 2023-এর লেটেস্ট হিসাব। ইনফ্যান্ট মর্টালিটি রেট আইএমআর 2023-25 হিসাবে আমাদের গ্লোবাল র্যাঙ্ক এটা 24-25 নম্বরে। তারপর যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, একটু আগে যে বললাম প্রেস ফ্রিডম, সারা পৃথিবীতে যে প্রেসের যে স্বাধীনতা, কথা বলার, তাদের মতামত এক্সপ্রেস করার, এই জায়গাতে 180টা দেশের মধ্যে আমাদের অবস্থান 159 নম্বরে। কথা বলতে পারে না, শুধু গডি মিডিয়া, তারাই প্রকাশ করবেন। পাসপোর্টের ক্যাপাসিটি, তার যে ক্ষমতা, যেমন সিঙ্গাপুর বা এরকম কিছু দেশ, যে কোনো দেশে গেলে পরে সিঙ্গাপুর আগে থেকে ভিসা নিতে হয় না। আমাদের দেশ তার 85 নম্বরে আছে।
হ্যাঁ, একটার দিকে অবশ্যই মাননীয় পরিষদীয় মন্ত্রী ঠিকই বলেছেন, এটা আমরা একদিকে গর্বিত, কিন্তু তার পেছনে কারণ আছে। সেটা হলো ডিজিটাল যে ইকোনমি, ভারতবর্ষ এক প্রথম সারিতে আছে, বাধ্য। রেগার কাজ করবে, 256 টাকা পাবে, তারপরও কদিন বাদে মজুরি পাওয়া পাবে গ্যারান্টি নাই, কিন্তু গিয়ে সেখানে ওই করতে লাগে, দুবার ফটো তুলতে লাগে। তো এইভাবেই আমাদের ডিজিটাল মানে ইকোনমি, ডিজিটাল ব্যবহার, ইউজ। তারপর যে ত্রিপুরাস র্যাঙ্ক, মাননীয় পরিষদীয় মন্ত্রীকে অনুরোধ করবে একটু নোট করার জন্য। আপনি কাইন্ডলি যদি থাকে আপনি আমাকে দেবেন যে লিটারেসি রেট হ্যাঁ থার্ড, কিন্তু গত 8 বছরে আপনাদের কোথায় যে লিটারেসির কাজ হয়েছে, লিটারেসি কমিটি যে আগে ছিল, যেগুলো কাজ করতো ব্লক লেভেলে, জেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, রাজ্য লেভেলে, তার প্রচার হতো, বহু লোক অংশগ্রহণ করতো, কিন্তু আপনার থার্ড বলছেন। এই অ্যাচিভমেন্টটা কার? হুজ অ্যাচিভমেন্ট? হ্যাঁ ঠিক আছে, অ্যাচিভমেন্ট সবারই মিলে, কিন্তু এই অ্যাচিভমেন্ট তো আপনাদের একার না স্যার। তারপর আনএমপ্লয়মেন্ট সিনারিও, আমাদের দেশের কথা বলছি আমি, যে টপ 5 লো রেটের দিকে স্যার। এরপরে আরো কতগুলো ইন্ডেক্স, ওভারঅল ইনইকুয়ালিটি র্যাঙ্ক, ওয়েলথ এবং ইনকামের দিক থেকে হাই ইনইকুয়ালিটি যে র্যাঙ্ক অ্যামং দি টপ 25 মোস্ট আনইকুয়াল, অর্থাৎ ওয়েলথের যে অ্যাক্সেসিবিলিটি সেদিক থেকে আমাদের দেশের অবস্থা সারা পৃথিবীর ক্ষেত্রেতে আমাদের যে র্যাঙ্ক কোন জায়গাতে। এবং এখানে বলা হয়েছে যে আমাদের দেশের যে জিডিপি যে গ্রোথ বলছি আমরা, এই জিডিপির সমস্ত মাখন, সমস্ত স্বর, মধু কার হাতে? 10% অফ আওয়ার ইন্ডিয়ান বুর্জোয়াজি, ইন্ডিয়ান যারা এই কি বলে একচেটিয়া পুঁজি, এরা 57% অফ আওয়ার সমস্ত যে ইনইকুয়ালিটি, সমস্ত ইনকাম, এগুলো সব তারা শুষে নিচ্ছে। আর বাকি 50% এদের ভাগ্যে আছে মাত্র 13%। তারপর ওয়েলথ ইকুয়ালিটি সেম, সারা পৃথিবীর মধ্যে আমাদের অবস্থা সেই জায়গায়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব যে সরকার এই বাজেট, এই ধন্যবাদ সূচক প্রস্তাব, এটা পরাজিত হবে আমি বলবো না, কিন্তু ট্রেজারি ব্যাংকস এগুলোকে দেখুক, এবং এই সমস্ত ইনইকুয়ালিটি এবং অসামঞ্জস্য এবং গণতান্ত্রিক পরিবেশ না থাকার ফলে উইদিন দি শরিক আজকে রাম রাবণে যুদ্ধ হচ্ছে। কেউ বলছেন একেবারে মঞ্চ থেকে ব্রয়লার মোরগের মতো ছেড়ে ফেলবে, এগুলো তো খুবই দুর্ভাগ্যজনক স্যার। তার সাথে হচ্ছে করাপশন কোন জায়গায়? যে এটা সিন্ডিকেট রাজ সমস্ত দপ্তরগুলোতে, এবং এই ইদানিং কালে, আমি অতীতের কথা বলছি না, আপনাদের দলের ভেতরে কদিন আগে মেলাঘর, কদিন আগে কৈলাসহর, কুমারঘাট, সোনামুড়া, কোথায় কারা? এখানে তো সিপিএম নেই, মথাও নেই। তাদের মধ্যে কি নিয়ে লড়াই? কোন নীতি আদর্শ কর্মসূচির লড়াই নয়, শুধু বখরা, অন্যায়ভাবে কথা বলছেন। ই গভর্নেন্স, এই কি বল টেন্ডার, কিসের এই ইর জায়গাতে গিয়ে সমস্ত এই জি গুলো গিয়ে উপস্থিত হয়ে যায়, এবং সেভাবে ম্যানেজ করে সর্বত্র। কাজেই বাজেটের অঙ্ক যতই বাড়ুক, এটা কাগজে পত্রে, ওই ন্যাশনাল হাইওয়ের কথা বলেছে, এখানে গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন, এত অংশ থেকে এত অংশ কাজ 100% শেষ হয়েছে, যান
দয়া করে আগামীকাল ওদিকে তো কয়েকজন মন্ত্রী আছেন, একটু খোয়াই দিয়ে যান। নিশ্চয়ই খোয়াই দিয়ে যাবেন না আগামীকাল পরশু দিন, কদিন বাদে যাবেন। অবস্থাটা কি? অথচ আপনারা রিপোর্ট দিয়েছেন কি কাজ শেষ। কি কাজ শেষ হয়েছে? হ্যাঁ, রাস্তা তো কাগজপত্র হয়েছে, কিন্তু কেন এই কোয়ালিটি কেন? মাননীয় প্রধানমন্ত্রী তো বলছেন স্যাটেলাইট দিয়ে তিনি সব দেখছেন। এটাই দেখা, এই জন্য দেখা না। না আরে কি মুশকিল। না না স্যার, কোনো মানুষ আছে কোনোদিনই এই দেশকে রাজ্যকে ভালোবাসবে না, এটা প্রতিজ্ঞা। আমি ওনার বক্তব্য কিছু শুনছিলাম। ইন্ডিয়াকে এই যে T20 অমুক সময়, ইন্ডিয়া যতই উপরে উঠুক খুব কষ্ট হচ্ছে, খুব জ্বালা হচ্ছে। গাত্র দাও এখানে কোথায় সারা পৃথিবীর বিশ্ব নেতৃত্বরা, আর আপনি এখানে কোথায় পার ক্যাপিটা ইনকাম নিয়ে কথা বলছেন। এটা এমনি এমনি হয়েছে। নীতি আয়োগ কেরালাকে কেন ফাঁক দিয়েছে একটা ব্যাপারে? কেরালা তো বিজেপি শাসিত রাজ্য নয়। ঠিক আছে, হিমাচল আবার বলুন না, কংগ্রেস শাসিত। আবার ভাই শেষে বলুন না, শুনুন না, আমি বলে শেষ করি না। আপনাকে তো আমি বলছি আপনার বেশি দেওয়ার জন্য, কিন্তু মনে রাখবেন আমি এই জন্য বলছি, দেশের বিরুদ্ধে বললে আরে দোষকে হাইলাইট করুন। এই জন্য বলছি আপনাকে নিমন্ত্রণ করা হয়েছিল ইউথ পার্লামেন্টে, শিখিয়ে দিত ছেলেমেয়েরা হোয়াট ইজ হোয়াট, পুলিশ কাকে বলে দেখিয়ে দিত। আজকে আমি খুশি হতাম। আপনি তো ভালো ইংরেজি জানেন, ওইখানে আসলে বুঝতেন ত্রিপুরার ছেলেমেয়েরা কত আগে এগোচ্ছে। সবটা নেগেটিভ দেখছেন। আরে ভাই নেগেটিভ তো আছে। 2014 সালে যে দেশ ছিল সে জায়গায় আছে দেশ। কি বলছেন আপনি? স্যার কি আশ্চর্য। ঠিকই তো আছে। আপনি বলেছেন যে না ইউথ পার্লামেন্টে, হ্যাঁ আমাকে মাননীয় টিঙ্করায় মহোদয় বলেছিলেন, কিন্তু আমি প্রিঅকুপাইড ছিলাম, এই জন্য আসতে পারিনি। বলেছি আমি যদি ওটা করতে পারি আসতে পারি, আমি বলবো ঠিক আছে। আমি আপনার কাছ থেকে শুনে আপনি সঠিক বলেছেন আমি ধরে নেব, ইয়েস আসতে পারলে ভালো হতো। কিন্তু আমি অনুরোধ করব প্লিজ, নো নেগেটিভ নয়, আমি অনুরোধ করব যে আপনারা যদি সে বাচ্চাদের কাছ থেকে শিখে থাকেন খুব ভালো হবে, খুব ভালো হবে। এটা মুখে বলা না, আপনার বক্তব্যে আপনি বলেছেন গীতার টিটার কিছু কথা বলে এর পরিণতি কি হবে বলেছেন। আজকে বরঞ্চ রাগ করবেন না, আমি যখন দিলেন চিফ মিনিস্টার আজকে নেই হাউসে, উনি বক্তব্য রাখার সময় সরকারের কি উচিত সেটা উনি সাজেশন দিত, কিন্তু কখনো নেগেটিভ লাইনে উনি বলেননি। তো আমি বলি না আপনি ওনার মতো বলুন, কিন্তু আরে ভাই উনি সরকার চালিয়ে গেছে, কোথা থেকে কোথায় ত্রিপুরা চলে গেছে, আর ইন্ডিয়া কোথায় চলে যাচ্ছে, এখন আপনি সেই কুয়োর মধ্যে পড়ে রইলেন। আমি একটাও নেগেটিভ বলিনি। আমি বলেছি যে আপনাদের এই বক্তব্যগুলো যে বলছেন উপর থেকে, একটু রাস্তায় নেমে মাটিতে নেমে একটু দেখুন। আপনি তখন অন্যদেরকে পরামর্শ দিয়েছেন যে না এরকম হবেন না, কিন্তু আপনি তো হয়ে যাচ্ছেন এটা আবার। যাই হোক স্যার, আমি শেষ করছি স্যার 2 মিনিটের মধ্যে। আমি আরেকটা কথা বলে শেষ করব স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন, আমি এর আগে কথা বলছি না, আমি গত 2 বছরের কথা বলছি, এই 1 বছরের কথা বলছি, যেহেতু 1 বছরের এই রাজ্যপালের ভাষণ। আমাদের রাজ্যের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু মাত্র 7-8%। তাদেরকে কে রক্ষা করবে? সংখ্যাগুরুরা, সরকার। স্যার একটা ঘটনা ব্যাকওয়ার্ড ছড়া, মাননীয় চেয়ারম্যান ছিলেন একটু আগে, তার বিধানসভা এলাকাতে। আরেকটা ঘটনা এই যে শিমুলটাতে হয়ে গেল। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘটনার দিনেই, ওই ঘটনার প্রায় একই সময়েতে পাশাপাশি একটা জায়গাতে প্রোগ্রাম করতে গেছেন। হ্যাঁ, তিনি প্রোগ্রাম করতে গেছেন, অন্য প্রোগ্রাম। তার 10 দিনের মধ্যে আবার সেখানে গেছেন, তার 20 দিন পর আবার সেখানে গেছেন সে মহকুমাতে। একটিবারের জন্য এই 15-16টা পরিবার সারখার হয়ে গেল। আমি কে করলো না করলো বলছি না, কেন আসামি ধরা হলো না বলছি না, কিন্তু একটা জায়গাতে
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মধ্যে সংখ্যালঘু অংশের মানুষের বাড়ি ঘর দিনের বেলা তার ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো পরে ছারখার লণ্ডভণ্ড করে দিয়ে গেল। এই জায়গাতে সেই মহকুমাতে যদি সেরকম প্রোগ্রাম করে যাওয়া উচিত, কিন্তু গেলেন না। তারপরে অন্য প্রোগ্রামে গেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী একবারও দেখতে গেলেন না। কি মেসেজ তাদেরকে দেওয়া? আমি হাত জোর করে বলছি যে রাজ্যের অবস্থা বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশনের কারণে, ঘটনার কারণে আজকে এরকম একটা এক্সপ্লোসিভ হয়ে গেছে। তার প্রতিফলন মাননীয় রাজ্যপালের ভাষণে নেই। আর সেই জায়গাতে যারা সাংবিধানিক পদের উঁচু স্থানে আছেন তাদের যে অংশগ্রহণ না করা, উদাসীন থাকা, এই ভীতির পরিবেশ, আতঙ্কের পরিবেশকে আরো গাঢ় করেছে। এটা না হোক। আমি এই কথাগুলো বলে আমরা যে সংশোধনগুলো দিয়েছি এগুলি সম্পর্কে আপনারা এগুলি সব আবার লেখে নতুন করে রিডাইট করতে হবে বলছি না, কিন্তু গভর্নমেন্ট যদি এগুলি একটু যদি অনুধাবন করেন, এর মেরিটগুলো, এটা সার্বিকভাবে রাজ্যের বিকাশের পক্ষে আরো বেশি আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমরা সহযোগিতা করব, এটা আমাদের কাজ। এই কথাগুলো বলে আমি আবারও মাননীয় রাজ্যপাল যেভাবে আমাদের রাজ্যের একটা ভাষায় এত সুন্দর সাবলীলভাবে পুরো ভাষণ দিয়েছেন, আবার তাকে ধন্যবাদ জানিয়ে, এবং এই অ্যামেন্ডমেন্টগুলো সম্পর্কে সরকার প্রত্যেকটা দপ্তর যাদের সাথে সংশ্লিষ্ট তারা বাইরে প্রকাশ করার দরকার নেই, একটু অনুধাবন করবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। এখন মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ সূচক ভাষণ রাখবেন সম্মানিত সদস্য শ্রীযুক্ত তোফাজ্জল হোসেন মহাশয়। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। গত 13 তারিখ আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণকে সামনে রেখে আমাকে 2-4টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ দিয়েছেন, উনি যদিও নন বেঙ্গলি হন, কিন্তু আমাদের মাতৃভাষা উনি এত প্রাঞ্জল বাংলা ভাষায় উনি যেভাবে ত্রিপুরার উন্নয়নের কথা এবং ত্রিপুরাবাসীর কথা উনার ভাষণের মাধ্যমে তুলে ধরেছেন, তিনি আরেকবারও আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে আমাদের বিশ্ব নেতা তথা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্লোগান सबका साथ सबका विकास, सबका साथ सबका विश्वास, সেই স্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের 140 কোটি মানুষ এগুচ্ছে। তিনি আমাদের মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে আবারও আমাদেরকে এই কথাটা মনে করিয়ে দিয়েছেন। কারণ উনি যেভাবে এত সুন্দর করে আমাদের মাতৃভাষা দিয়ে উনি ভাষণটা রেখেছেন, উনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ কিসের হিন্দু কিসের মুসলমান, আমরা সবাই ইন্ডিয়ান। हम लोग ये ना ढूंढे हिंदू कौन है, हम लोग ये ना ढूंढे मुस्लिम कौन है, हम लोग ढूंढे परेशान कौन है। তো উনি মনে করে দিয়েছেন এই কারণে সারা পৃথিবীর মধ্যে প্রায় 200 দেশ আছে, প্রায় সেই 200 দেশের মধ্যে ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন। তার কারণ এই ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ এই আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। তার কারণ পৃথিবীর যতটি দেশ আছে তার মধ্যে আমাদের দেশ একটু আলাদা। কারণ ভারতবর্ষে
একটা বৈচিত্র্যময় দেশ। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজারো জাতির বাস, হাজারো ভাষাভাষী লোকের বাস, হাজারো ধর্মের লোকের বাস। সেই হাজারো জাতির মধ্যে, হাজারো ধর্মের মধ্যে এই যে আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল, যে আপনি যেই ধর্মের লোক হন না কেন, আপনার যেই ভাষা হোক না কেন, আমি আপনার ভাষাতে আমি আমার ভাষণ দিতে পারি, আমি দেশের কথা বলতে পারি, আপনার ধর্মকে আমি ভালোবাসতে পারি। সেটা আবারও তিনি ওই ভাষণের মধ্যে প্রমাণ করে দিয়েছেন আমাদের মাতৃভাষায় উনি ভাষণ দিয়ে। তিনি আবারও প্রমাণ করেছেন এই সেই ভারতবর্ষ, যেই দেশের মধ্যে একজন মুসলমান রাষ্ট্রপতি হতে পারে, অন্য ধর্মের লোকেরা তাকে স্যালুট করে। এই সেই ভারতবর্ষ তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন এই ভারতবর্ষের মধ্যে একজন দলিত মহিলা এখানে রাষ্ট্রপতি হতে পারে। ইনি আবারও প্রমাণ করে দিয়েছেন এই সেই ভারতবর্ষ, আমাদের এই ভারতবর্ষ জন্মভূমি, সেই জন্মভূমির মধ্যে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব নেতার দরবারে গিয়ে ভারতবর্ষকে শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে পারে। তা আমি বলবো, আজকে যিনি আমাদের ত্রিপুরার রাজ্যপাল, তিনি ভারতবর্ষের যে আমাদের ঐতিহ্য, ভারতবর্ষের যে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, সবকা সাথ সবকা বিশ্বাসের যে স্লোগান, সেটাকে সামনে রেখেই তিনি ওদিনকার যে আচরণটা করেছেন, ওদিনকার যিনি আমাদের ভাষণটা রেখেছেন আমাদের মাতৃভাষায়, চাই আমার পক্ষ থেকে এবং আমার যারা আমার সাথী বন্ধুরা আছেন ওনাদের পক্ষ থেকে আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে উনি বলতে চেয়েছেন কি, আসলে এই সেই ভারতবর্ষ, আজকে সেই ভারতবর্ষে যিনি এই স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, আজকে ভারতবর্ষকে বিশ্বগুরুর জায়গায় নিয়ে যেতে যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, যিনি আর কেউ নন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন, বিশ্ববাসীকে প্রমাণ দিয়েছেন। যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছিল, আমার এই প্রধানমন্ত্রী তখন বলেছিলেন ভারতবর্ষের যত ব্যবসায়ীরা আছে, যত স্টুডেন্টরা আছে, যত চাকরিজীবী আছে, ফ্যামিলি নিয়ে সবাই আমাদের তোমরা ভারতবর্ষে চলে আসো, শুধু একটা কাজ করতে হবে, এখানে যে লাগানো আছে তেরঙ্গা পতাকাটা, সেই পতাকাটা গাড়িতে লাগিয়ে দাও, ট্রেনে লাগিয়ে দাও, প্লেনে লাগিয়ে দাও। যখন পথ পথ করে এই তেরঙ্গা পতাকা উড়বে, তখন পৃথিবীর কোন শক্তি এই পতাকার সামনে দাঁড়াতে পারবে না। তখন ইউক্রেন রাশিয়ার যত আমাদের ভারতবর্ষের লোকেরা ছিল, তখন আমাদের এই পতাকাকে সামনে রেখে ভারতবর্ষে চলে আসছিল। তার সাথে এসেছিল ওই পাকিস্তানিরাও, তার সাথে চলে আসছিল আমাদের শ্রীলঙ্কার লোকেরাও, তার সাথে চলে আসছিল বাংলাদেশের লোকেরাও। তখন আমরা কোনো ভেদাভেদ করিনি, সেটার নামই নরেন্দ্র মোদী, সেটার নামই সবকা সাথ সবকা বিকাশ। সেটাই আমার রাজ্যপাল বুঝাতে চেয়েছেন আমাদেরকে আবার দ্বিতীয়বারের মতো। আমি বলতে চাই, এই ভারতবর্ষ সেই ভারতবর্ষ, এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, আমাদের ভাগ্য ভালো। আজকে যে ডাবল ইঞ্জিনের সরকার বলছি, সেই ডাবল ইঞ্জিনের সরকার শুধু মুখে নয়, কাজও প্রমাণ করেছে। আজকে 35 বছরে যারা অপোজিট, আজকে যেখানে অপোজিট টেবিলে বসছেন, 35 বছরে যা করতে পারেনি, আজকে শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষে আজকে স্বাধীনতার ইতিহাস ব্রেক করে দিয়ে আমার নরেন্দ্র মোদীজি প্রমাণ করে দিয়েছেন এই ভারতবর্ষই শ্রেষ্ঠ ভারতবর্ষ। তো যার জন্য আমি কতগুলো উদাহরণ দিয়ে বলছি। আমি আজকে যখন আমার রাজ্যপাল ভাষণের মধ্যে এটা আবারও প্রমাণ করেছেন সবকা সাথ সবকা বিকাশ, যখন পহেলগামের মধ্যে 26 জন ভারতীয় খুন হয়েছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে, তারা দেখে দেখে মুসলমান, দেখে দেখে হিন্দুদেরকে, সনাতনীদেরকে খুন করেছিল, কিন্তু উনি পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যারা না এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ধর্মের কোনো বালাই নেই। যখন আমার নরেন্দ্র মোদীজি অপারেশন সিন্দুর ডিক্লেয়ার করেছিলেন, তখন ওই যে পাকিস্তানি মুসলমান সন্ত্রাসবাদীরা আমাদের ভারতবর্ষের সনাতনীদেরকে দেখে দেখে খুন করেছিলেন, ওই পাকিস্তানিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের একজন মুসলমান মেয়ে, একজন কমান্ডেন্ট তখন প্রথম প্লেন উড়িয়ে তখন পাকিস্তানকে আক্রমণ করেছিল। নামটা কি? সুফিয়া কুরাইশি। সেটাই ভারতবর্ষ, এটাই সবকা সাথ সবকা বিকাশ। সেই ভারতবর্ষে আমাদের কোনো ধর্মের বালাই নেই, জাতির বালাই নেই, আমরা ভারতবর্ষ, আমরা ভারতবাসী। তো যাই হোক, আজকে ত্রিপুরার কথা বলছি বন্ধু। আজকে মাননীয় স্পিকার স্যার, আমি ত্রিপুরার কথা কি বলবো, আমার মাননীয় মন্ত্রী মহোদয় যিনি বলেছেন, আমাদের আগে আমাদের ট্রেজারি ব্রাঞ্চ থেকে আমাদের পাওয়ার মিনিস্টার শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়
কিন্তু যেই 7.5 বছরের যে উন্নয়নের ভাণ্ড উনি খুলে দিয়েছেন, 35 বছরের বিড়ালগুলো সব বেরিয়ে গেছে ঝোলা থেকে। আমি শুধু আজকে একটুকু বলবো যে উনি কি বলেছেন, সত্য কথা কি আজকে বলেছেন সেটা আমি সবটা মুখস্থ করিনি, আমি ভুলেও গেছি। কিন্তু আজকে একটা বিপদ ঘটিয়ে দিয়ে গেছেন উনি। আজকে যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, উনার বক্তব্যটা যে রেকর্ড করেছেন, আমি 100% নিশ্চিত যেটা 35 বছরে করতে পারেনি ত্রিপুরা রাজ্যের যারা সরকারে ছিল। আজকে 7.5 বছরে আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার, আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী 7.5 বছরে যেটা দেখিয়েছেন, সাংবাদিক বন্ধুরা যদি এটা জনসম্মুখে আনে, 2028-এর নির্বাচনে এই চেয়ারগুলি সব খালি হয়ে যাবে। এই সিবিএম কে আর কেউ ভোট দেবে না। এই সিবিএম কে এই চরিত্র দেখলে পুরো চেয়ারগুলো খালি হয়ে যাবে, 10-এ 0 হয়ে যাবে। 28-এর এই তারিখে, এই মার্চ মাসে লিখে রাখুন। এই যে যারা আজকে সাক্ষী, যারা সাংবাদিক বন্ধুরা, এই আজকে আমার যে জনপ্রিয় আজকে মন্ত্রী, প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছেন, যে উন্নয়নের সত্য কথাগুলো আজকে তিনি নথিভুক্ত করে দিয়ে দেখেছেন, সত্য কথাগুলো, এগুলো যদি ত্রিপুরা রাজ্যের পাবলিক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানে, 28-এ 0 হয়ে যাবে। বিরোধী দল বলে কিছু থাকবে না বন্ধু। শুধু আমি বলবো এটাই যে মাননীয় স্পিকার স্যার, যে ত্রিপুরাতে উন্নয়নের যা কথা আমাদের মাননীয় পরিষদীয় দলের নেতা উনি বলেছেন, আমি শুধু একটুকু বলবো যে এখানে আমাদের ভাষণের মধ্যে সিএলপি লিডার বলেছেন যে ভারতবর্ষ আজকে ইকোনমিতে 4 নম্বরে আমরা পৌঁছেছি। সেটাও নাকি উনার কাছে আনন্দময় নয়। কিন্তু এটাও কি আনন্দময় নয়? সারা পৃথিবীর ইতিহাস ব্রেক করে দিয়ে আমাদের ভারতবর্ষের ক্রিকেট প্লেয়াররা 3বার টি20 জিতেছে। সেটাও কি উনাকে আমরা ভারতবর্ষে উনাকে আনন্দ দিতে পারিনি? আজকে ইকোনমি, যেটা নাকি টাকা পয়সা থাকলেই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান, আজকে ইকোনমির দিক দিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার পর এই প্রথম 4 নম্বরে পৌঁছেছে। তাও কি উনি খুশি হননি? আর কি করলে যিনি উনি খুশি হবেন? আবার উনার বাড়িতে এই ত্রিপুরা রাজ্যে 1 মিনিট মেম্বার, সময়টা একটু উনার নান নাই তো, উনার ভাষণের পরই শেষ। ওকে, আজকে ত্রিপুরা রাজ্যে উনি যে কি করলে খুশি হবেন, আমি শুধু এটুকু বলবো, আজকে এই ত্রিপুরা রাজ্যে আমাদের জনপ্রিয় যে আমাদের মিনিস্টার সাহেব, উনি বলেছেন যে আমাদের ত্রিপুরার যে কৃষি খাতে আমরা কৃষকদের কাছ থেকে আমরা ধান কিনি। কিন্তু একটা কথা ভুলে গেছেন যে আজকে যিনি এই ভাষণের মধ্যে এটা বলেননি, তিনি আজকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি কৃষকদের জন্য আমরা দিচ্ছি, আমাদের মন্ত্রী মহোদয় দিচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় দিচ্ছে। কিন্তু এই 6,000 টাকা দেখেন কি একটা রোটেশন হচ্ছে, তারপরে ওনাদের পছন্দ হচ্ছে না। 6,000 টাকা দিয়ে কৃষককে জমিতে পাঠাচ্ছে, সেই জমিতে কৃষকরা 6,000 টাকা দিয়ে সার বীজ কিনে ফসল ফলাচ্ছে। ফসল ফলিয়ে যখন ধানগুলো বাড়িতে নিয়ে আসছে, তখন ওই দপ্তরের লোকেরা কি হাজির হচ্ছে, এই কৃষক বন্ধু আপনার ধানগুলো আমরা সরকারি ভাবে খরিদ করব। তারপর ন্যায্য মূল্যে খরিদ করছে 23 টাকা কিলো ধরে। সেই 23 টাকা কিলো ধরে 1 কেজি ধানে 1 কেজি চাউল হয় না, কিন্তু 1.5 কেজি ধান লাগে 1 কেজি চাউল হতে। সেই 1.5 কেজি ধানের দাম 35 থেকে 37 টাকা দিয়ে কিনছে সরকার। কিনে এগুলোকে ট্রাকে ভরে আগরতলা নিয়ে আসছে। আগরতলা নিয়ে সেই ধানগুলোকে চাউলে পরিণত করছে, আরো 5 টাকা খরচ, 35 আর 5 40 টাকা খরচ করে এই চালগুলো আবার ট্রাকে ভরে ওই কৃষকদেরকে দেওয়ার জন্য, গ্রামের গরিব মানুষকে দেওয়ার জন্য ট্রাকে ভরে আবার গ্রামের রেশন সুবিধা দিয়ে যাচ্ছে। এইভাবে ভারতবর্ষের 81 কোটি মানুষকে আজকে 5 বছর ধরে ফ্রিতে চাল খাওয়াচ্ছে। তাও কি আমাদের উন্নয়ন, আমাদের কাজ ওনাদের চোখে লাগে না? সেটা কি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়েছিল যে 81 কোটি মানুষকে ফ্রিতে চাল খাবে? এইভাবে কৃষকদেরকে ধান কিনে এনে সেই ধান আমাদের মনে আছে, এখন ত্রিপুরাবাসীরও মনে আছে, যখন তাদের সরকার ছিল ওই রেশন সুবের মধ্যে ক্যাপসেল চাল মিলতো। সকালবেলা যদি চুলাতে বসানো হতো,
রাত দিনের 10টা রাতে 12টার সময় সিদ্ধ হতো, বাচ্চারা কোনোদিন খেতে পারতো না খিদার জ্বালায়, এগুলো জল দিয়ে গিলে ফেলতে হতো, কারণ এত বড় বড় চাল ছিল, লাল লাল চাল ছিল। আজকে যে কৃষকরা সরকারি অনুদান 6,000 টাকার অনুদান নিয়ে কৃষকরা ধান ফলাচ্ছে, সেই ধান কৃষক থেকে নিয়ে এসে এগুলোকে চাউলে পরিণত করে দিচ্ছে, একদম স্পেশাল, যেটা বাজারও পাওয়া যায় না, ওটা এদের উন্নয়ন চোখে লাগে না। সেকেন্ড থিং, যেটা নাকি কোনো সময় কল্পনা করতে পারেনি মানুষ, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো ইতিহাস কোনোদিন কল্পনা করতে পারেনি। আগে আমরা দেখেছি গ্রামগঞ্জে আমাদের বাড়ি, আমার মায়েরা, আমার বোনেরা কলসি নিয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে জল আনতে হতো। আজকে তাদের যদি প্রাকৃতিক কাজ সারতে হতো তাহলে জঙ্গলে ঝাড়িতে যেতে হতো, মায়েদের ইজ্জত কিন্তু জঙ্গল ঝাড়িতে লুটোপুটি খেত। কিন্তু আজকে স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের মধ্যে দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে টয়লেট করে দিয়েছে, যেটা রেখে আমার মা বোনদের ইজ্জত রক্ষা হয়েছে। আর যে মা বোনরা প্রায় সময় 2 কিলোমিটার 1 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে জল আনতে হতো, আজকে প্রত্যেক ঘরে হাড়গড় জল, হাড়গড় নল দিয়েছে। আর কি চাই? রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ। আজকে বিদ্যুতের ব্যাপারে চিন্তা করুন, বিদ্যুতের ব্যাপারে কি হয়েছে। আজকে প্রত্যেকটি জায়গায় তাদের জমানায় একটা গ্রামের মধ্যে 100 পরিবার যদি বিদ্যুৎ কানেক্ট থাকতো, 99 জন সিপিএম এর ঝান্ডা নিয়ে ঘুরতো, কেউ বিদ্যুৎ বিল দিত না। আজকের দিনে আমার মন্ত্রী মহোদয়, ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয় আজকে ত্রিপুরাতে প্রায় 30% থেকে 40% জায়গার মধ্যে কাভার কন্ট্রাক্ট দিয়েছে। 1 মিনিটের মধ্যে কারেন্ট যাবে না এবং কারেন্ট সহি আপনার ভোল্টেজ আপনার ইউজ করবে, এবং চুরিটাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগামী দিনে আমরা আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরাতে প্রত্যেকটি জায়গাতে কাভার কন্ট্রাক্টের মাধ্যমে প্রত্যেককে সঠিক কারেন্ট দেব এবং সঠিক বিলটা আমরা নেব। তো যার জন্য আজকে বিদ্যুৎ, কারেন্ট, পানীয় জল, রাস্তার কথা বলছে। আজকে 35 বছরে যা করেছে তার 4 ডাবল রাস্তা ত্রিপুরাতে হয়েছে। কিন্তু একটা কথা বলছি, আজকে 35 বছর শাসন করে গেছে, একটা গ্রামের রাস্তা হয়নি। আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন পিএমজিএস রুট চালু করেছেন, ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, তিনি পিএমজিএস রুট চালু করেছেন। প্রত্যেকটি গ্রামের সাথে শহরের কিভাবে যোগাযোগ করা যায় সেটা তিনি আমার প্রধানমন্ত্রী করেছেন। যদি পিএমজিএস রুট ত্রিপুরাতে না আসতো, এই তাদের যে পার্টি, তাদের যে সরকার কোনোদিন এই পিচ রাস্তার মুখ দেখতো না বন্ধু। তো যার জন্য মাননীয় স্পিকার স্যার, আজকে আমি বলবো যে শুধু তাই দিয়ে শেষ নয়, আগে আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন, গরিব মানুষের কথা চিন্তা করে শুধু একটাই স্লোগান ছিল ত্রিপুরা রাজ্যের মানুষ, আনাচে কানাচে হলিতে গলিতে সব জায়গায় শুধু একটাই স্লোগান চলেছে, কি দিল্লি দেয় না, দিল্লি দেয় না। দুনিয়ার খেতে খাওয়া মানুষ রেখো, দুনিয়ার ক্ষেত মজুর রেখো। দুনিয়ার ক্ষেত মজুর কারা? কৃষকরা। আজকে কৃষকরা আমাদের সরকারের আমলে কিষাণ বন্ধু হয়ে গেছে, 6,000 টাকা কিষাণ সম্মানে দিয়ে খুব ভালো আছে, চাষবাস সঠিকভাবে করছে। আর দুনিয়ার খেতে খাওয়া মানুষ যাদেরকে নিয়ে মিথ্যে কথা বলে রাজনীতি করতো, স্লোগান দিয়ে মানুষের মাথা নষ্ট করতো, দুনিয়ার খেতে খাওয়া মানুষ, গরিব মানুষ আজকে গরিব নেই, প্রত্যেক মানুষকে স্বরোজগার করেছে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে প্রত্যেকটি ঘরে রোজগার আছে, প্রত্যেকটি ঘরে স্বরোজগার আছে। কি এসসি বলুন, কি এসটি বলুন, কি মাইনরিটি বলুন, প্রত্যেককে। কিছুদিন আগে আমাদের মাইনরিটির 1500 লোককে আমরা 10,000 টাকা করে দিয়েছি ছোট ছোট বিজনেস করার জন্য। যখন স্টার্ট করবে 10,000 থেকে 10 লক্ষ, 10 লক্ষ থেকে 10 কোটি পর্যন্ত আমাদের সরকার বাধ্য দিতে ব্যবসা করার জন্য। প্রত্যেকটিকে, এসসি কে দিচ্ছি আমরা, ওবিসি কে দিচ্ছি আমরা, প্রত্যেককে দিচ্ছি আমরা। আমরা প্রত্যেককে স্বরোজগার করে দুনিয়ার খেটে খাওয়া মানুষ আজকে নেই। এবং যারা গরিব মানুষ, ভিক্ষুক কমে গেছে মাননীয় স্পিকার স্যার, কারণ যারা ভিক্ষার জন্য আপনার বাড়িতে যেত, ওনার বাড়িতে যেত, কি জন্য যেত? 1 মুঠো চালের জন্য। আজকে ভিক্ষার জন্য যেতে হয় না, প্রত্যেক গরিব মানুষকে রেশন সুমে পাঠিয়ে দিচ্ছে আমার নরেন্দ্র মোদী। রেশন সুমে গেলে ফ্রিতে চাল পাচ্ছে। আজকে অনেক গরিব মানুষ এরকম আছে, 2 জন ঘরে খাওয়ার, 3 জন ঘরে খাওয়ার, কিন্তু রেশন সুমের চাল তুলে সবগুলো খেতে পারে না, বাজারে বিক্রি করছে। গরিব মানুষ কমে গেছে, ভিক্ষুক কমে গেছে। আজকের দিনে হিন্দু মুসলমানের কোনো ঝামেলা নেই। আজকে ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে, আজকে ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে যেভাবে বলছে 2018 সালে একটা নির্বাচন এসেছিল ত্রিপুরা রাজ্যে, যেটা পরিবর্তন হওয়া যখন ত্রিপুরা রাজ্যে চলছিল, তখন গরুর লেজে ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল ওই 35 বছরের ওই যে রাজনীতির ব্যবসাওয়ালারা, যারা আজকের দিনে এই ত্রিপুরা রাজ্যের যে প্রকৃত কি বলছে, গুগল সার্চ করুন,
তো এরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে হয়নি কে? মানিক সরকার। বলছে খুব ভালো মুখ্যমন্ত্রী। এই ভালো মুখ্যমন্ত্রী আমার কাছে এখন রেকর্ড আছে, মাননীয় স্পিকার স্যার দেখাতে পারবো। এই ত্রিপুরা রাজ্যের মানুষকে ভাউতা দিয়ে ধ্বংস করেছে। 14,000 কোটি টাকা উনি লুটে নিয়েছে কিভাবে? আজকে দিনে এই যে রোজভ্যালিতে টাকা রাখার জন্য বেস্ট অ্যাম্বাসেডর ছিল। রোজভ্যালির মিটিং এর মধ্যে উনি বলেছে এটা ভালো সংস্থা, এটার মধ্যে টাকা রাখো, লাভবান হবে। এই কাজের মহিলা থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকের টাকা লুটে নিয়েছে। 14,000 কোটি টাকা। এটা বেস্ট অ্যাম্বাসেডর ছিল ওই স্বচ্ছ মুখ্যমন্ত্রী মানিক সরকার। ঠিক আছে, হ্যাঁ, কি বলবেন? কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডার করছি, ওখান থেকে মাইক বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, রোজভ্যালিতে 14,000 কোটি টাকা কে দিয়েছে? একটু সদস্য সাহেব একটু, হ্যাঁ বসুন, একটু বসুন, হ্যাঁ বলেন। সিবিআই কে দেওয়া হয়েছিল, সিবিআই এনকোয়ারি। এই সরকার আসার পর সিবিআই এনকোয়ারি বন্ধ হয়ে গেল। কোন জায়গায় সেখানে মানিক সরকারকে অভিযুক্ত করেছে, বরঞ্চ ক্লিন সিট দিয়েছে। রেকর্ড আছে মাননীয় স্পিকার স্যার। মানিক সরকার বলেছে যে এখানে টাকা রাখুন, টাকা রাখুন, টাকা রাখুন। বলবো, রেকর্ড আছে। বলবো বেন অ্যাম্বাসেডর এখানে টাকা রাখুন। রোজভ্যালি সংস্থা খুব ভালো সংস্থা, এটা টার্নওভার প্রচুর কোটি কোটি টাকা। বন্ধুরা কোথায় টাকা রাখে? রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনের দরিদ্ররা টাকা রেখেছিল। সেটা অভিযোগ নয়। আমি বলবো সিবিআই কে কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবহার করে, তাতে সিবিআই এখানে এসে কারা জড়িত সেটার তালিকা মোটামুটি বের করার পরে আমার ধারণা, যেহেতু এটা বিভিন্ন লোক পড়েছে, সেখান থেকে সরে গেছে। ঠিক আছে, ওকে। এটা হলো মেন, এটা হলো মেন। এই মাননীয় সদস্য তফাজ্জল হোসেন কি বলছে? বলছে আমার কাছে মোবাইলে আছে রেকর্ড। আর কোন রেকর্ডটা বলছে উনি বলছে ওইখানে গিয়ে উনি মিটিং এ বলছে, শুনুন না, এই সংস্থাটা ভালো, এখানে ওনার সম্বন্ধে যে ভদ্রলোক মালিক ওনার সম্বন্ধে প্রশংসা করেছে। আমার মনে হয় এখানে টাকা রাখলে কোনো প্রবলেম নেই। একথাই তো বলছি। কি হলো এটা তো ঘটনা। মানুষের শুনুন, সিবিআই কি বললো না বললো প্রশ্ন হলো মানুষকে প্রভাবিত করেছে ওই টাকা রাখার জন্য। আজকে মানুষ সাফার করছে। ইয়েস স্যার। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার। ঠিক আছে, না উনি কি বক্তব্য রাখেনি? ওই সংস্থা কি গিয়ে বক্তৃতা দিয়েছে? ঠিক আছে, আপনার দায়িত্ব নিয়ে বলতে পারবেন। মানিক সরকার ওকে, শুরু করুন। মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই রোজভ্যালিতে গিয়ে বক্তব্য রেখেছে। এটা রেকর্ড কে না জানে? এটা সবাই জানে। এটা এই কথাই তো বলেছে। স্পিকার স্যার, দোষীরা পরের কথা, কোন দিন দোষী সাব্যস্ত হবে কোর্ট বুঝবে। উনি বলছে, উনি যে বলেছে যে মানুষের আশ্বাস দিয়েছে এই লোকটা ভালো। আমার তো মনে হয় তাদের ইয়ারলি ট্রানজাকশন এত, এই সার্টিফিকেট গুলি উনি দিয়েছে। এটা অস্বীকার করার সুবিধা নেই। মাননীয় স্পিকার স্যার, আমি আবারও আপনাকে স্পষ্ট করতে চাই। প্লিজ বসুন। হ্যাঁ, বলেন। আমি আবারও আপনার কাছে আপনাকে স্পষ্ট করতে চাই, এই পবিত্র বিধানসভায় অন দ্য রেকর্ড আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারজি রোজভ্যালিতে গিয়ে কি বলেছেন বলছে এই যে সংস্থা রোজভ্যালি, সে বহুত হাজার কোটি টাকা টার্নওভার আছে। আপনারা এখানে টাকা ইনভেস্ট করুন, আপনাদের টাকা নিশ্চিত আছে এবং ভালো প্রফিট নিয়ে যেতে পারবেন। একজন মুখ্যমন্ত্রী যদি সেটা বলতে পারে, ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ জনগণ সবকিছু বিক্রি করে রাখতে পারে, সেটা কি অন্যায় নয়? সেটা কি চোর বলা যায় না তাকে? 14,000 কোটি টাকা ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের ভিক্ষুক থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে লুটে নিয়ে গেল। কি ছিল? একটা মিছিল হয়েছে। আজকে আফগানিস্তানের মুখ্যমন্ত্রী মারা যাচ্ছে, ওই চিনের দালালরা মিছিল করছে। 14,000 কোটি টাকা সাধারণ মানুষের লুট হচ্ছে, মিছিল নেই। ওই পেহেলগামে 16 জন 18 জন 26 জন এই ভারতবাসী খুন হলো, ওই চিনের দালালদের মিটিং নেই। আজ
আজকে আবার বড় বড় কথা বলছে, ত্রিপুরা সাজাবে তারা, ত্রিপুরাকে ধ্বংস করবে। নিশ্চিত থাকুন, আজকে যে মন্ত্রী সাহেব যে ভাষণ, যে বিড়ালগুলো বের করে দিয়েছে, আঠাশে খালি হয়ে যাবে। তাদের ভাউতাবাজি ধরা পড়ে গেছে, তাদের মুখ্যমন্ত্রী ভাউতাবাজ, মুখ্যমন্ত্রী রুজমেলির টাকা চুরি করেছে। আমার কাছে তো প্রমাণ আছে, আমার নামে কেস করতে বলুন, আমি জেলে যাব। হ্যাঁ, কেস করো, আরে জেলে যাব, সত্য কথা বলে জেলে যাব। হ্যাঁ, তারপর বলছি, মাননীয় স্পিকার স্যার, আসুন, ত্রিপুরার উন্নয়ন কিছু হয়নি। ওরা বলছে চাকরি দিয়েছে 10,320, চাকরিগুলো কোথায় গেল? সব আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, সালা সালিসের শুরু করে সিপিএম এর নেতা থেকে কোনো বাদ নেই। এক ফার্স্ট মাস্টারের চাকরি, যার জন্য সরকার মেনে নিয়ে বেআইনি চাকরি চলে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি চাকরি দিয়েছেন ডিক্লার দিয়ে, মাইক দিয়ে প্রচার করে আস্তাবল ময়দানে। ক্ষমতা থাকলে ভারতবর্ষের কোন আইন একটা চাকরি খেয়ে দেখাও, দেখানি প্রমাণ করে আজকে ভাওতাবাজির চাকরি কোনগুলো। আমরা পত্রিকাতে সাংবাদিক বন্ধুদেরকে ডেকে মাঠের মধ্যে আমার মুখ্যমন্ত্রী চাকরি বিলি করে, এটার নামে স্বচ্ছতা, এটার নামে মোদি হেতু মুমকিন হে। তারপর বলতে চাই বন্ধু, আজকের দিনে লজ্জা থাকার দরকার। গরিব বলে চিৎকার করেন, স্লোগান দেন। এই গরিব মানুষদেরকে কয়টা আবাসন দিয়েছেন 25 বছরে? আজকে প্রমাণ দিয়ে দিয়েছে আমার মন্ত্রী সাহেব, আমরা গরিব মানুষদেরকে 4 লক্ষের উপরে আবাসন দিয়েছি। আপনি যদি চান আপনাকেও দেব, কারণ আমার নরেন্দ্র মোদীজির ডাবল ইঞ্জিনের সরকার, যার প্রয়োজন তাকে আমরা তাদের বেনিফিশিয়ারি দিয়ে থাকি। এটার নামেই সবকা সাথ সবকা বিকাশ, মোদি হেতু মুমকিন হে। তো যার জন্য বলছি, আজকে আপনাদের চোখে উন্নয়ন লাগবে না, সারা পৃথিবীর চোখে ভারতবর্ষ আজকে ফুলের তোড়ার মতন উঠছে। আজকে যখন আজকে শুধু একটা কথা বলে শেষ করব, অন্ধ লোকগুলোকে বলতে চাই, আজকে যখন পৃথিবী বিশ্বযুদ্ধের দিকে এগিয়েছে, আজকে পৃথিবী স্তব্ধ হয়ে যাচ্ছে ওই হরমুজ প্রণালীতে। এটাও কি দেখছে না টিভির মধ্যে যে হরমুজ প্রণালীর মধ্যে সর্বপ্রথম ভারতের জাহাজ বেরিয়ে গেছে মুখ প্রধানমন্ত্রীর একটা ট্রেনে? এটা কারণে চীনেরটা আসছে না, চিন্তা করেন না, চীনেরটা ছাড়ছে না, চীনেরটা ছাড়ছে না, ওই লাল পতাকাকে ছাড়ছে না, ওই লাল পতাকাকে আটকে দিয়েছে, ওই তেরঙ্গা পতাকাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমার নরেন্দ্র মোদীর একটা ফোনে। এটার নামই মোদি হেতু মুমকিন হে। এবার একটা কথা শুনুন, চাঁদ ধরার চেষ্টা করবেন না, ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করবেন না। এই যে বিজেপি বাচ্চা ছেলে, 1980 সালে বিজেপির 1940 সালে বিজেপির জন্ম, 80 সালে বিজেপির বয়স কত? 40 থেকে 42 বয়স। 40 থেকে 42 বছরের বাচ্চা ছেলেটা ভারতবর্ষকে 4টা প্রধানমন্ত্রী উপহার দিয়েছে, 20 থেকে 22টা মুখ্যমন্ত্রী উপহার দিয়েছে। আর ওদের বয়স কত? 1926 সালে সিপিএম এর জন্ম, 100 বছর পেরিয়ে গেছে। এখনো 3টা মুখ্যমন্ত্রী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে একটা স্টেট করে কমছে তাদের চরিত্র দোষে, কারণ আমার মন্ত্রী মহোদয় বলেছেন তাদের উন্নয়ন চোখে লাগে না। ঠিক আছে, বিরোধিতা। তাহলে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার যে মাননীয় রাজ্যপাল, আজকে ঠিক আছে, শেষ করুন। গত 13 তারিখে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় যে বাংলা প্রাঞ্জল ভাষায় উনি আমাদের মাতৃভাষায় বক্তব্য দিয়েছেন, তার জন্য আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনার বক্তব্যকে সমর্থন জানিয়ে এই সবার সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার রাজ্যপাল মহোদয়কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী
প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রফেসর ডক্টর মানিক সাহা, রতননাথ মহোদয়। এই সভা আগামী 18 মার্চ 2026 তারিখ বুধবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।